দ্য লিমিটেশন অ্যাক্ট পড়বো। দুইটা পার্ট পড়বো, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। পার্ট ওয়ানে প্রাথমিক বিষয়সমূহ আছে, সেগুলো আমরা দেখব। তারপরে আবার এই যে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ আছে, এগুলো আমরা দেখব। তো শেষের কিছু যদি আমরা দেখি, আমরা জানি তামাদি আইন থেকে 10টি প্রশ্ন আসে। 23 সালে যে প্রশ্নগুলো এসেছে প্রথমে, খুবই এক্সেপশন একটা পরীক্ষা ছিল। 22 এবং 23, 20 সাল এবং 23 সাল এক্সেপশন কি কারণে? 20 সালে ধারা 5, 6 এবং 26 তিনটা ধারা থেকে প্রশ্ন আসছে, এবং বাকি যে 7টা প্রশ্ন সবগুলোই অনুচ্ছেদ থেকে। ইতিপূর্বের প্রশ্নগুলো যদি আমরা দেখি, দেখবেন ধারা থেকে প্রশ্ন বেশি আসতো, অনুচ্ছেদ থেকে প্রশ্ন কম আসতো। ঠিক আগের বছরের 17 সালের প্রশ্ন দেখেন, অনুচ্ছেদ থেকে মাত্র 2টি প্রশ্ন এসেছিল। কিন্তু 22 সালে এসে অনুচ্ছেদ থেকে 1, 2, 3, 4, 5, 6টি প্রশ্ন আসছে, 4টি প্রশ্ন ধারা থেকে। এবং 23 সালে এসে দেখেন মাত্র 2টি প্রশ্ন ধারা থেকে, এবং বাকি 8টা প্রশ্নই অনুচ্ছেদ থেকে। তাহলে এটা থেকে কি বুঝতে পারছে শেফালি আপু, বলেন তো? আচ্ছা, রাজ্জাক ভাই লাইনে আসবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই 1 মিনিটের বিশ্লেষণ থেকে কি বোঝা যাচ্ছে বলেন? স্যার, অনুচ্ছেদে বেশি জোর দিতে হবে, আমাদের ধারা তো থাকবেই পাশাপাশি। তাহলে আমরা অনুচ্ছেদে বেশি জোর দিব। এখন এর পরের বার আপনাদের বেলা আবার ধারা থেকে বেশি প্রশ্ন আসতে পারে, অনুচ্ছেদ থেকে অল্প আসতে পারে, বলা যায় না। তার এই মানে দুটাই আমরা সমান ধারা রাখতে হবে। ধারা অনুচ্ছেদ দুইটাতেই বেশি গুরুত্ব দিব। আগে আগে যেমন অনেকে অনুচ্ছেদ পড়তোই না, 183টা অনুচ্ছেদ, এত অনুচ্ছেদ পড়বো, পড়তোই না কেউ। জাস্ট 29টা ধারা ছিল, 29টা ধারায় পড়ে যেত, তার মধ্যে আবার একটা ধারা বাতিল আছে, ওই 28টার ধারা পড়ে যেত সবাই। 28টার মধ্যে আবার গুরুত্বপূর্ণ কিছু ধারা পড়লেই কমন চলে আসতো। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা ধারা অনুচ্ছেদ দুইটাকে গুরুত্ব দিব, এবং ভালোভাবে গুরুত্ব দিব। আমার বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে আর আমার আগের নোট যদি বিশ্লেষণ করি, 23 সালের নোট থেকে কিন্তু মাত্র 3 পেজে এই 10টি প্রশ্নে কমন ছিল, 3টি পেজ থেকেই। এবং একটি পেজ থেকেই অনুচ্ছেদের 6টি প্রশ্ন, এবং আরেকটি পেজ থেকে 2টি। তার মানে 4-5টা পেজ থেকে, 4-5টা না, 3-4টা পেজ থেকেই বলবো 10টি প্রশ্নে কমন ছিল। কিন্তু তারপরেও হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি, আমার নোট নিয়ে বা আমার কাছে কোচিং করে হয়তো বা তামাদি আইনে 10-এ 10 পাননি। তো 10-এ 10 পাওয়া উচিত ছিল। তো এবার আপনাদের আগের বার যারা পরীক্ষা দিয়েছেন ল্যাকিংস গুলো দেখবেন, সেইভাবে নিজেদেরকে ডেভেলপ করবেন। এরপরে চলে যাই যে সাজেশন। সাজেশন বলতে এই আইনের তেমন কোনো সাজেশনে আমরা সবগুলোই পড়বো। এখানে 29টা ধারা, 29টা ধারাই পড়বো আমরা বলতে গেলে। আর অনুচ্ছেদের মধ্যে যদি বলি, তাহলে 183টা মোট অনুচ্ছেদের মধ্যে আমরা 85টা পড়বো। তার মানে 98টা অনুচ্ছেদে আমরা বাদ দিয়ে দিব, যেখানে আমাদের অনেকটা সময় কমবে এবং ক্যাপচার করতে সুবিধা হবে। পরিচিত অংশটা একটু পড়ে দিই আপনাদের জন্য। তামাদি শব্দটি আরবি শব্দ। তামাদি শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। যেটা বিলুপ্ত হবে সেটাই কিন্তু বাধাপ্রাপ্ত হবে। মনে করেন আপনি বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে খাবেন, সেটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সেটা খেতে আপনাকে বাধা দেওয়া হবে। মানে আপনাকে বলবে যে এটা এক্সপায়ার হওয়ার অর্থ কি, এটা খাওয়া যাবে না, খেতে বাধা দেওয়া হচ্ছে।
খাদ্যবস্তু এক্সপায়ার হলে, বিলুপ্ত হলে, সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে খাওয়া যাবে না। ঔষধের ক্ষেত্রেও তাই, এক্সপায়ার হলে সেটা খাওয়া যাবে না, তার মানে খেতে বাধা দেওয়া হবে। তেমনি আইনের ক্ষেত্রে, মামলা করার ক্ষেত্রে কোনো কিছুর মেয়াদ যদি পার হয়ে যায়, মামলা করতে বাধা দেওয়া হবে। অর্থাৎ মামলা করার যে অধিকার সেটা বিলুপ্ত হয়ে যাবে, তাই মামলা করতে বাধাপ্রাপ্ত হবে, এরকম। এই আইনটির জেমস স্ট্যাটু 1523, এর পূর্বে ইংল্যান্ডে কোনো তামাদি আইন ছিল না। তার মানে এখানে একটা আইনের কথা বলা হচ্ছে, সেই আইনটার নাম হচ্ছে স্ট্যাটু 1523। 1523 সালের জেমস স্ট্যাটু বলে একটা আইন ছিল, সেখানেই তামাদি সংক্রান্ত, অর্থাৎ মেয়াদ পার হয়ে গেলে সময়ের পরে এসে আর মামলা করা যাবে না, এই ধরনের একটা কিন্তু আইডিয়া গ্রো করে। তার আগে কিন্তু তামাদি আইন সংক্রান্ত কোনো আইনই ছিল না। এখন প্রশ্ন আসতে পারে, কোনটির পূর্বে বিগত কোনো তামাদি আইন ছিল না? বলে রাখা ভালো, আমার যে 7টি নোটের মধ্যে আমার মনের মতো করে ডেভেলপ হয়েছে তামাদি আইনটা। 20 সালে আমি সবচেয়ে বেশি সময় ধরে তামাদি আইন নিয়ে বা লিমিটেশন অ্যাক্ট নিয়ে কাজ করে। এটা কিন্তু অনেক এমসিকিউ, বাড়তি এমসিকিউ আছে, যেটা আমি বাংলাদেশের কোনো বইয়ে এত এমসিকিউ দেখিনি। তামাদি আইনে এত এমসিকিউ আছে আমার। তো ধীরে ধীরে হয়তোবা নেক্সট ভার্সনে, 25 সালের ভার্সনে হয়তোবা অন্যান্য সাবজেক্টও তামাদি আইনের মতন। এবার আমি পেনাল কোডটাকেও আরো একটা ডেভেলপ করেছি, আরো কিছু এমসিকিউ আসবে বাড়তি। বিগত সালের এমসিকিউ এর সাথে নতুন যে সেকশন গুলো আছে, এক্সপ্লোর হয়নি, ইতিপূর্বে কোনো প্রশ্ন আসেনি, সেখানেও তামাদি আইনে এমসিকিউ আছে। অন্য অন্য আইনে এমসিকিউ নাই, কিন্তু নতুন এমসিকিউ না থাকলেও অন্য অন্য আইনে আমি ক্লাস টেস্টের মাধ্যমে সেগুলো কভার করার চেষ্টা করব। তো ধীরে ধীরে যেহেতু কাজ হচ্ছে, ধীরে ধীরে আপনারা সেগুলো বুঝতে পারবেন। আর অন্য অন্য আইনে বাড়তি এমসিকিউ না থাকলেও ক্লাস টেস্টের মাধ্যমে কভার করে দিব। আর তামাদি আইনটা আপনারা অনেক এমসিকিউ পাচ্ছেন, এখানে নতুন করে এমসিকিউ বানানোর আর খুব একটা স্কোপ নাই। তারপরেও আমি নতুন এমসিকিউ এখান থেকে ক্লাস টেস্টে দেওয়ার চেষ্টা করব। এই এই রিলেটেড মেবি একটা এমসিকিউ আছেই। তারপরের পয়েন্ট হচ্ছে, 1898 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ভিন্ন ভিন্ন তামাদি আইন প্রচলিত ছিল। এগুলা ইতিহাস সংক্রান্ত বিষয়। তামাদি আইন সর্বপ্রথম পাশ হয়, অর্থাৎ আইনে পরিণত হয়। তামাদি আইন বিষয়ে মৌখিক বিষয় ছিল, কিন্তু আইন হিসাবে এটা পাশ হচ্ছে বা আইনে পরিণত হচ্ছে 1859 সালে। তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় 1862 সালে। তাহলে 59-এ পাশ হল, আইনে পরিণত হলো, এবং সেটা কার্যকর হতে, অর্থাৎ কোর্টে ব্যবহারের জন্য আরো 2 বছর 3 বছর সময় লেগে গেল 62 সালে। পূর্বে সকল মোকদ্দমায় তামাদির মেয়াদ ছিল 60 বছর। এটা গুরুত্বপূর্ণ একটি শব্দ, অর্থাৎ 60 ইয়ার্স। এটা ছিল কিন্তু পূর্বে যত আইন, মানে যত বিষয় ছিল সবকিছুর মামলা করার জন্য ম্যাক্সিমাম এবং একমাত্র আইনি একমাত্র মেয়াদ ছিল 60 বছর। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি লাইন, এখান থেকে প্রশ্নে বিগত সালে এসেছে। এবার আসি, আমরা যে তামাদি আইনটা পড়ছি, এই তামাদি আইন অর্থাৎ 1909 সালের যে তামাদি আইন, এইটা 1908 সালের যে তামাদি আইন আমরা পড়ছি, তামাদি আইন 1908, এটা হচ্ছে আইনের নাম। এই আইনটা কিন্তু একটি 9 নম্বর আইন, এবং এই আইনটা কার্যকর হয় পরের বছর। তাহলে এটা 8 সালের আইন, কিন্তু 1909 সালের 1 জানুয়ারি কার্যকর হলো। আর আইনটা পাশ হয়েছে 7 আগস্ট 1908। 7 আগস্ট 1908-এ পাশ হলো, এবং পাশ যখন হলো অবিলম্বে কার্যকর হলো 2টি সেকশন, 1 এবং 31। প্রথম সেকশন অর্থাৎ 1 নম্বর সেকশন, 1 নম্বর ধারা, এবং 31 নম্বর ধারা, এই 2টি ধারা 7 আগস্ট 1908 থেকে অর্থাৎ অবিলম্বে কার্যকর হয়েছিল। এবং পরের বছর অর্থাৎ 1909 সালের 1 জানুয়ারি থেকে বাদবাকি ধারাগুলো কার্যকর হয়। জামায়াত আইন একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা এক্সিকিউটিভ ল। এটা কিন্তু তত্ত্বগত আইন না, এটা হচ্ছে পদ্ধতিগত আইন। অর্থাৎ মামলা পরিচালনার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে তামাদ আইন বর্ণনা করে। তামাদ আইন এর শুরুতে প্রস্তাবনা আছে, অর্থাৎ প্রেমবুল আছে, বলবৎ ধারা। বর্তমানে কিন্তু তামাদি আইনে 29টি ধারা বলবৎ আছে, এবং 3টি ধারা বাতিল করা হয়েছে। মোট 32টি ধারা ছিল। 32টি ধারার মধ্যে এখন 29টি ধারা বলবৎ আছে। বলবৎ মোট তফসিল একটি,
দ্বিতীয় তফসিল বাতিলকৃত। দ্বিতীয় তফসিল বাদ হয়ে গেছে, আর প্রথম তফসিলে কিন্তু আমরা 183টা অনুচ্ছেদ পড়বো। আহ তার মধ্যে বেছে বেছে 85টা পড়বো। প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ 183টি। এই প্রশ্নগুলো আসতে পারে, যদিও সিলি কোশ্চেন, কিন্তু এগুলো আমাদের মনে রাখতে হবে যে তো প্রথম তফসিলে কতটি অনুচ্ছেদ ছিল বা আছে। প্রথম তফসিলে মোকদ্দমা বা যেটা দেওয়ানি সংক্রান্ত মোকদ্দমার মেয়াদ আছে। আপিল আপিল সংক্রান্ত তামাদির মেয়াদ আছে মোট 8টি। তার মধ্যে ফৌজদারি আছে 4টি, ও দেওয়ানি আছে 4টি, ও পিটিশন, দেওয়ানি, রিভিউ সহ অন্যান্য বিষয়ে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান আছে। তাহলে প্রথম তফসিলে আসলে 3টি বেসিক বিষয় আছে। এক নম্বর হচ্ছে মোকদ্দমা, দেওয়ানি মোকদ্দমা শুধুমাত্র আছে। আমরা জানি যে তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ ফৌজদারি মূল মোকদ্দমা তামাদি দ্বারা বারিত নয়। আর আপিল হচ্ছে মোট 8টি সেকশন আছে, 8টি আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। 8টির মধ্যে 4টি হচ্ছে সিভিল, আর 4টি হচ্ছে ক্রিমিনাল। আর পিটিশন আছে অনেকগুলো, সেগুলো রিভিউ সহ, দেওয়ানি রিভিউ। আর রিভিউ শুধুমাত্র দেওয়ানির ক্ষেত্রেই হয় আমরা জানি, ফৌজদারি মামলায় কোনো রিভিউ এর বিধান নেই। তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইনে রিভিশন দায়ের বিষয়ে তামাদির মেয়াদ সংক্রান্ত কোনো বিধান নেই। রিভিশন, আমরা রিভিশন এক ধরনের পিটিশন, তো রিভিশন সংক্রান্ত তামাদির কোনো মেয়াদ, এটা রিভিশনের মেয়াদ বলে উল্লেখ নেই তামাদি আইনের মধ্যে। এখন বলতে পারেন রিভিশনের মেয়াদ উল্লেখ নেই, কিন্তু রিভিশন তো করা হয়। সিভিল মামলাতেও রিভিশন আছে, ক্রিমিনাল মামলাতেও রিভিশন আছে। তো প্র্যাকটিক্যালি যেটা হয় কোর্টে, আপিলের যে মেয়াদ সেটাকে রিভিশনের মেয়াদ হিসেবে ধরে নেওয়া হয়। তো আপিলের যেটা মেয়াদ সেটাই রিভিশনের মেয়াদ ধরে কিন্তু আমাদের পড়তে হয়, বা বাস্তবে সেটা ব্যবহার হয়। মোকদ্দমা দায়ের বিষয়ে তামাদির মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ আছে হচ্ছে 149টি, 1 থেকে 149। সিভিল সুট সংক্রান্ত আপিল দায়ের বিষয়ে তামাদির মেয়াদ আছে 8টি, একটু আগে আমি বললাম। 8টির মধ্যে 4টি সিভিল, 4টি ক্রিমিনাল। দরখাস্ত দাখিল বিষয়ে তামাদির মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ আছে 26টি, বাদ বাকি 26টি হচ্ছে পিটিশন সংক্রান্ত। তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। এই লাইনটি লিখিত পরীক্ষায় এসে থাকে, এই লাইনটি তুলে দেয়। বাংলাতে এভাবে আসতে পারে, অথবা ইংরেজিতে ল অফ লিমিটেশন বার্স এ রিমেডি নট এ রাইট। এই লাইনটা তুলে দিয়ে ব্যাখ্যা করতে আসতে পারে, বা বুঝিয়ে বলুন, বুঝিয়ে বলুন মানেই তো ব্যাখ্যা করা, এক্সপ্লেন করা। তো এইভাবে দেখা যাচ্ছে যে এর আগে জুডিশিয়ারি পরীক্ষা এসেছে, তো এই লাইনটা তুলে দিয়েছি, এই লাইনটা তুলে দিয়ে আহ, মানে অপশনে দিয়ে দিল, দিয়ে বলতে পারে নিচের কোনটি সঠিক। তখন হয়তো বা এই লাইনটা উত্তরে চলে আসতে পারে, অথবা লিখিততে এই লাইনটা তুলে দিয়ে ব্যাখ্যা চাইতে পারে। তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি স্বয়ংসম্পূর্ণ আইন। তো একমাত্র তামাদি আইনই কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ আইন। যত 7টি আইন আছে, বার কাউন্সিলের যে 7টি আইন আছে সিলেবাসে, তার মধ্যে তার মধ্যে একমাত্র তামাদি আইনই কিন্তু স্বয়ংসম্পূর্ণ আইন। কেননা এতে মোকদ্দমা, আপিল, দরখাস্ত সকল বিষয়ে তামাদির মেয়াদ আছে। এই কারণে কিন্তু তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ আইন ধরা হয়। তামাদি আইনের বিষয়বস্তু মূলত 3টি: মোকদ্দমা অর্থাৎ শুট, আপিল অর্থাৎ অ্যাপিল, দরখাস্ত, আবেদনপত্র বা ইংলিশে পিটিশন। ইংরেজিতে পিটিশন, বাংলাতে দরখাস্ত, আবেদনপত্র বা প্রার্থনা, যেটাই বলি না কেন। এখানে দরখাস্তের ইংরেজি আমরা হাই স্কুলে পড়েছি অ্যাপ্লিকেশন, কিন্তু আইনে অ্যাপ্লিকেশন শব্দটা ব্যবহার হয় না, পিটিশন শব্দটা ব্যবহার হয়। পিটিশন অ্যাপ্লিকেশন একই জিনিস। তামাদি আইনের বিধানসমূহ মূলত 2টি পরিধিকে লক্ষ্য করে আলোচিত হয়েছে। তাহলে তামাদি আইনের যে বিধানগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, বিধান কোন জায়গায় আছে? একটা আছে ধারার মধ্যে, আরেকটা আছে হচ্ছে প্রথম তফসিলের অনুচ্ছেদগুলোতে। তো 2টি বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা এই বিধানগুলো হয়েছে। কি কি? দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করা। অর্থাৎ একটা মূল সিভিল মামলা করার জন্য তামাদির মেয়াদ কত হবে, একটা আপিল, সেটা সিভিল হোক বা ক্রিমিনাল হোক, তামাদির মেয়াদ কত হবে, বা একটা দরখাস্ত করার জন্য তামাদির মেয়াদ কত হবে, এটা নির্ধারণ করে দিয়েছে তামাদি আইন।
আর তদুদ্দেশ্যে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি বর্ণনা করা। এই হচ্ছে তামাদি আইনের মূল দুইটি পরিধি, বা এটা উদ্দেশ্য লক্ষ্য যেটাই বলি না কেন, মানে তামাদি আইন তৈরি করা হয়েছে এই দুইটি বিষয়কে কেন্দ্র করে। মেয়াদ নির্ধারণ করা তামাদির এবং কিভাবে গণনা করা হবে সেটা বিষয়। আমি এই মুহূর্তে এই 23 নম্বর যে পয়েন্ট এখনই পড়লাম, আমি এই 23 নম্বর পয়েন্ট বোঝানোর জন্য আমি একজনকে একটু লাইনে ডাকবো, প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে মেয়াদ নির্ধারণ করা হয় কোন জায়গায়, আর গণনা করা হয় কোন জায়গায়। অর্থাৎ আমরা তামাদি আইনের দুইটা পার্ট দেখি, একটা হচ্ছে সেকশন অর্থাৎ মূল যে সেকশনগুলো মূল আইন, এবং যে শিডিউল স্কেডিউল বলি, শিডিউল বলি বা তফসিল বলি। প্রথম তফসিলের 183টা অনুচ্ছেদ। এখন অনুচ্ছেদগুলোতে মেয়াদের পদ্ধতি বর্ণনা করছে না মেয়াদ নির্ধারণ করছে, আর ধারাগুলোতে কি করছে, এই দুইটি পয়েন্ট কেউ স্পষ্ট করে যদি ব্যাখ্যা দিতে পারেন লাইনে এসে একটু বলবেন। কে বলবেন যে ধারাতে কি বর্ণনা করে আর অনুচ্ছেদে কি বর্ণনা করে? হ্যাঁ, দেবদাস ভাই হাত উত্তোলন করেছেন। স্যার, ধারাতে বর্ণনা করে হচ্ছে হলো মানে মূলত অনুচ্ছেদেই হলো বর্ণনা করে যে কত বছর মেয়াদ, সরি, হুম, কত কত সময়ের মধ্যে হলো এটা করতে হবে, কত হুম, সময়ের মধ্যে এটা করতে হবে, এটা হলো অনুচ্ছেদে হচ্ছে হলো ডিফাইন করে দেয় যে এটা কি 6 মাসে হুম, করতে হবে নাকি 90 দিনে নাকি 3 মাসে, ইত্যাদি ইত্যাদি। এটা হুম। আর মেয়াদ গণনা, মেয়াদ গণনাটা ধারাতে স্যার। মেয়াদ গণনা ধারাতে। তাহলে এখানে দুইটা পয়েন্ট আছে। ধারার কাজ হচ্ছে মেয়াদ গণনার পদ্ধতি বলে দেওয়া, অর্থাৎ ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা বলে দেয় ধারায়। আর এর সাথে আরো কিছু বেসিক সংজ্ঞা বা অন্যান্য কিছু আছে। হ্যাঁ, আর রাইট স্যার। অ্যাকচুয়ালি মেয়াদ নির্ধারণ করা সেটা কাজ হচ্ছে অনুচ্ছেদের। এই দুইটা পয়েন্ট, তো কোনটাতে কি করে এটাও আমাদের স্পষ্টভাবে ধারণা রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এরপরে হচ্ছে দেওয়ানি মামলার আমাদের বিষয়টি মূলত আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। 24 নম্বর পয়েন্টে বলছে এটা একটি জুডিশিয়ারি প্রশ্ন। এই লাইনটা আমি তুলে দিয়েছি, এমসিকিউ প্রশ্ন বিগত সালের এটি একটি, যে দেওয়ানি মামলায় তামাদির যে বিষয়টি এটা মূলত আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। ল অ্যান্ড ফ্যাক্ট দুইটার একটা মিক্সড বিষয়, মিক্সড ফ্যাক্ট, মানে আইনেরও বিষয় আবার ঘটনারও বিষয়। কেউ কি বলতে পারবেন এটা আইন ও ঘটনার কেন মিশ্র বিষয়? কেউ ব্যাখ্যা করতে পারবেন? মনে করেন হ্যাঁ, এটা পারবো স্যার, যদি পারবো। লিখিত পরীক্ষায় চলে আসতে পারে যে দেওয়ানি মামলায় তামাদের বিষয়টি মূলত আইন ও ঘটনার মিশ্র বিষয়, ব্যাখ্যা করুন, এভাবে চলে আসতে পারে, বলেন। স্যার, আইন ও ঘটনার মিশ্র বিষয় হলো এইভাবে যে তামাদি বিষয়টা, তামাদি সাবজেক্টটা তো স্যার হচ্ছে হলো সিভিল বলি ক্রিমিনাল বলি এইগুলো নিয়েই হচ্ছে হলো একটা ব্যাপার, বিশেষ করে সিভিল মানে আমাদের যে ল আছে তারই হচ্ছে আলোচনাটা এখানে বেশি করা হয়েছে। তো সেই অর্থে যদি বলি সেটা হচ্ছে আইনগত ব্যাপার। আর হুম, যদি হুম, ঘটনার ব্যাপার বলি তাহলে হচ্ছে হলো এই সিভিল রিলেটেড একটা একটা আইনে একটা ঘটনা ঘটছে, যেমন হচ্ছে একজন ভদ্রলোক, সে হচ্ছে তার নাবালক সন্তানকে রেখে মারা গেছে। কিন্তু তার একটা জমি নিয়ে ছিল, দ্বন্দ্ব ছিল, যেটা সে মামলার দিকে অগ্রসর হতে পারতো, কিন্তু সে মারা যাওয়ার কারণে তার নাবালক সন্তান যখন সাবালক হলো তখন হচ্ছে সে সেইটাতে মামলার দিকে অগ্রসর হলো। তো এই যে যে একটা ঘটনা, এটা হলো ঘটনার প্রশ্ন। আর আইনের কথা যদি বলি, আইনটা হলো, এটা হলো দেওয়ানি আইনের প্রশ্ন। আচ্ছা। আরেকজন হাত উত্তোলন করেছিলেন, ওনার বক্তব্যটুকু নিই, তারপরে আমি আরেকটু ক্লিয়ার করি। আপনারটা হয়েছে। আচ্ছা, মহিউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। এখানে আইনের প্রশ্ন হচ্ছে, আইন কর্তৃক বেঁধে দেওয়ার নিয়মটা হচ্ছে আইনের প্রশ্ন, মানে 1 মাস 2 মাস 3 মাস, এটা এটা আইনের ফ্রেম, এটা আইনগত বিষয়। আর হুম, এই বিষয়টা যে ঘটনা কেন্দ্রিক, এই ঘটনাটি এই আইনের ফ্রেমে পড়েছে কিনা, মানে এই বিষয়টা কি এই সময়ের মধ্যে হয়েছে কিনা, সেটা হচ্ছে ঘটনার প্রশ্ন। ঠিক আছে, দুইজনের কথাই ঠিক আছে। আমি একটু অ্যাড করি। হ্যাঁ, ধারাতে বলে দিচ্ছে যে কিভাবে মেয়াদ গণনা করা হবে, তাই তো? অনুচ্ছেদে বলে দিচ্ছে যে
এই মামলার করার ক্ষেত্রে এত মেয়াদ, এই দরখাস্ত করার ক্ষেত্রে এত মেয়াদ, এই আপিল করার জন্য এত মেয়াদ। তাহলে এটা একটা আইনের বিষয়, আইনে সময় ফিক্সড করে দিচ্ছে, কিভাবে গণনা করা হচ্ছে সেটাই বলে দিচ্ছে। আইন যেহেতু এটি একটা আইনের তো বিষয় বটেই, ঘটনার বিষয় কিভাবে সেটা বলি এখন। আহ, দেখাচ্ছে যে দেবদাস ভাই একটা ঘটনা বললেন, আপনি যেটা বললেন সেটাও ঠিক আছে। তো একটা ঘটনা, এইটা কি, মামলাটা আসলে কি, মামলার নেচারটা কি, এটা কি মূল মামলা, আপিল না দরখাস্ত, এটা তো ঘটনা জানার পরে আপনি অ্যাডভোকেট হিসাবে যখন সার্ভিস দিচ্ছেন, তখন মক্কেল এসে আপনাকে তো ঘটনাই বলবে। ঘটনা শোনার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা কি, মূল মামলা, আপিল না পিটিশন, হলো এটা নেচার কি, কত অনুচ্ছেদ বা কত সেকশনে এটা বিষয় যাচ্ছে, তামাদি মওকুফের বিষয় আছে কিনা পাঁচ ধারায়। তাহলে এই এই জিনিসগুলো কিন্তু ঘটনাকেও আপনাকে জানতে হবে। অর্থাৎ ঘটনা ছাড়া তো আসলে মামলাই হবে না। তাই এই কারণেই এটা কত সেকশন বা কত অনুচ্ছেদের বিষয় এটা জানার আগে ঘটনাটা জানতে হবে। তাই ঘটনা এবং আইন দুইটাকে মিশ্রভাবে চিন্তা করেই ডিসিশনে আসা যাবে। শুধুমাত্র আইন জানলেও হবে না, ঘটনাও জানতে হবে। আবার শুধু ঘটনা দিয়েও হবে না, ঘটনা হলে আইনে কি আছে এটা আবার কিন্তু দুর্বলতা তৈরি হবে। অর্থাৎ ঘটনা এবং আইন দুইটা জেনে সিদ্ধান্ত নিতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো এইভাবেও যদি আপনি 5 নম্বরের লিখিত প্রশ্নের ব্যাখ্যা করেন তাও কিন্তু হবে। ঠিক আছে, ধন্যবাদ দুইজনকেই। এরপরে আরেকটি আমরা বাক্য পড়ব, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যেখানে বিচার বিলম্বিত হয় সেখানে ন্যায় বিচার ব্যাহত হয়, এটা একটি বিখ্যাত উক্তি। তো এই নীতির ওপরই কিন্তু তামাদি আইন প্রতিষ্ঠিত। একটা মামলা করতে যদি ডিলে হয়, সাক্ষ্য প্রমাণগুলো নষ্ট হয়ে যেতে পারে, আর যে মানুষের সামনে ঘটনাগুলো ঘটেছে বা যে মানুষগুলো জানতো তারা মারা যেতে পারে, মানুষ মরণশীল। তো তারপরে যে জমি নিয়ে মামলা হচ্ছে সেটার প্রকৃতি পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন এখন আমরা, আগে ছিল সিএস খতিয়ান, এখন আগে ছিল এসএ খতিয়ান, আরএস খতিয়ান, তারপরে কিছুদিন পরে বিএস খতিয়ান হবে। তো এই যে সবকিছু পরিবর্তন হচ্ছে, তো যত দেরি হয়ে যাবে, যত পুরাতন জিনিস, যেমন রোগ পুরাতন হয়ে গেলে সেটা সারানো কঠিন হয়ে যায়, তো একটা বিষয়বস্তু যখন পুরাতন হয়ে যাবে সেটা মামলায় রেমেডি দেওয়াটা কিন্তু টাফ হয়ে যাবে। এই কারণেই আমাদের আইন বলছে একটা সময় বেঁধে দিচ্ছে, এরপরে আসলে আদালত তাকে কি দিতে পারবে না, রেমেডি দিতে পারবে না। তাই এই শব্দটা বলা হচ্ছে যে যত দ্রুত আসা যায়। অর্থাৎ যে ঘুমিয়ে থাকবে, অসচেতন হয়ে থাকবে, তাকে আদালত বা আইন সহযোগিতা করতে পারবে না, এভাবেও যদি বলি। আর যেখানে দেরি হবে সেখানে ন্যায় বিচার ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। এবং দেরিটা কার পক্ষ থেকে হচ্ছে, ভিকটিমের পক্ষ থেকে হচ্ছে বা ভুক্তভোগীর পক্ষ থেকে হচ্ছে, না আদালতের পক্ষ থেকে হচ্ছে? আদালতের পক্ষ থেকে হলে তো সেটা অন্যায় হবে, পুরো জুডিশিয়ারি সিস্টেমের উপর একটা প্রশ্ন উঠবে। আর যদি ভিকটিমের পক্ষ থেকে হয়, তাহলে তো সেটা ভিকটিমের ব্যক্তিগত সমস্যা, তখন সে ন্যায় বিচার তো এমনিতেই পাবে না। তো এই লাইনগুলো দেওয়া আছে, এই লাইনগুলো তুলে দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি রিসার্চ করে এই শব্দগুলো তামাদি আইনের সাথে যাই, ইন্টারনেট এবং বিভিন্ন গাইড বই এবং মূল বই থেকে এই শব্দগুলো আসলে নেওয়া। এই যে 25টা পয়েন্ট, এগুলো নিতে সাজিয়ে নিতে অন্তত 4-5 দিন সময় লেগেছে আমার, যখন এই নোটটা তৈরি করেছি। তো অন্তত আপনাদের 4-5 দিনের মিনিমাম 40 ঘন্টার রিসার্চের কাজ আমি কিন্তু এখানে করে দিয়েছি। আপনাদের শুধু একটু পড়ে মনে রাখতে হবে, যেটা বুঝতে পারবেন না আমাকে মেসেজ করবেন। এরপরে বিন্যাসে আমরা একটু নজর দিব, বিন্যাস বলতে একটু সূচিপত্রে নজর দিব, আইনটা কিভাবে সাজানো আছে, আইনটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি পাবোটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি অধ্যায় আছে বা খণ্ড আছে, যেটা বলি না কেন। এই 5টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে মাত্র 2টি, 1 এবং 2, এই 2টি ধারা আছে, প্রাথমিক বিষয় বলা আছে এখানে। তারপর দ্বিতীয় অধ্যায়ে 3 থেকে 11 মোকদ্দমা, আপিল ও দরখাস্ত এর তামাদি, এটা সংক্রান্ত বিষয় আছে। 12 থেকে 25 তামাদি মেয়াদ গণনা, অর্থাৎ ক্যালকুলেশনের যে পদ্ধতি সেটা বলা আছে। যেমন আমরা ছোটকালে প্রাইমারি স্কুলে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলাম, ম্যাথমেটিক্স এর বেসিক অপারেশন 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো শিখেছি। তো 12 থেকে 25-এ কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগই শেখানো হবে তামাদি আইন। এভাবে যদি বলি তাহলে মনে রাখতে সুবিধা হবে। আর 26 থেকে 28 এখানে প্রেসক্রিপশন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। প্রেসক্রিপশন বলতে
দখল বলে মালিকানা সত্ত্ব লাভ। কেউ যদি কোনো সম্পত্তি দীর্ঘদিন দখল করে তাহলে সে মালিক না হলেও দখলে ছিল এই কারণে সে মালিক হয়ে যাবে। এটা 26, 27 এবং 28 এই তিনটি সেকশনে আলোচনা করেছে। সর্বশেষ যে অধ্যায় 29 থেকে 32 আর 30, 31, 32 এই তিনটি সেকশন তো বাতিল করাই হয়েছে। তাহলে এই পঞ্চম অধ্যায়ে মাত্র একটি সেকশন এখনো জীবিত আছে, সেটা হচ্ছে সংরক্ষণ বা সেভিংস। 29-এ বলা হচ্ছে তামাদি আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না। এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা এই জাস্ট এতটুকু ছক থেকে বুঝতে পারছি তামাদি আইনের মধ্যে আসলে আছেটা কি। এখন যেমন বাজারে তরমুজ কেনাটা এখন একটা ভাইরাল কোশ্চেন হয়ে গেছে, তরমুজের দাম এবং তরমুজ আসলে ভেতরে কেমন হবে, সাদা হবে না লাল হবে, খেতে মিষ্টি হবে কিনা, ভালো কি খারাপ, কেমিক্যাল দেওয়া আছে কিনা। নানান ভিডিও দেখছি কিভাবে তরমুজ কিনলে ঠকবেন না। তো তরমুজের ভিতরে চেনার জন্য বিভিন্ন যেমন উপায় আছে। তো এই উপায়গুলো উপরে দেখে যদি আমরা বুঝতে পারি ভিতরে কি আছে, তাহলে একটা ডিসিশন নেওয়া যাবে। তো তেমনি এই আইনের বিন্যাস বা সূচিপত্র যদি দেখি তাহলে আসলে বুঝতে পারবো যে এক পলকে এই আইনের মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি। তখন এই আইনটা মাথায় একটা আপনার স্ট্রাকচার তৈরি হবে, বিন্যাস তৈরি হবে যে আসলে এখান থেকে এখানে আছে। তাছাড়া এই বিন্যাস সংক্রান্ত কিন্তু প্রশ্ন ডিরেক্ট আসে যে এই অধ্যায়ে কি আছে, ওই অধ্যায়ে কি আছে। তো এটা আপনাদের মনে রাখতে হবে। প্রথম তফসিল আমরা যেটা পড়বো, ফার্স্ট, দ্য ফার্স্ট স্কেজুয়েল। এখানে কিন্তু তিনটা বিভাগ। প্রথম বিভাগে অনুচ্ছেদ 1 থেকে 49, 1 থেকে 49টির মধ্যে 149টি অনুচ্ছেদ আছে। এটা মোকদ্দমা সংক্রান্ত, মোকদ্দমা দায়ের বা দাখিল বিষয়ে আমাদের মেয়াদ আছে এখানে। দ্বিতীয় ভাগে 50 থেকে 57, 8টি আপিল সংক্রান্ত, 4টি সিভিল, 4টি ক্রিমিনাল। তৃতীয়তে আছে সর্বশেষ 58 থেকে 83, 26টি হয় বিভিন্ন দরখাস্ত বা পিটিশন সংক্রান্ত। এগুলো দাখিল বিষয়ে আমাদের মেয়াদ বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় তফসিল বাতিল করা হয়েছে, আবার রিপিট করেছি যেন আপনাদের মনে থাকে। তো এখানে প্রথম পার্ট আলোচনা শেষ, প্রাথমিক বিষয়গুলো। এখানে বেশ কিছু বিগত সালের প্রশ্ন আছে, আমার তৈরি করা প্রশ্ন আছে, এগুলো পড়ে নেবেন, যেটা বুঝতে পারবেন না নক করবেন। এবার চলে যাই পার্ট 2, ধারা 1 থেকে 11 আলোচনা। প্রথম অধ্যায় 1 থেকে 2 একটু আগে আমরা দেখলাম, প্রাথমিক বিষয় আছে এর মধ্যে। ধারা 1 শিরোনাম, মানে এই আইনটার নাম কি হবে? আমাদের আইন 1908, ইংরেজিতে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। কার্যকারিতা, এই আইনটা কার্যকারিতা কোথায় থাকবে? সমগ্র বাংলাদেশ, জাস্ট হোল বাংলাদেশ, পুরো বাংলাদেশে হবে। বাংলাদেশের বাইরে কিন্তু এই তামাদি আইনের কোনো কি নাই, কার্যকারিতা নাই। প্রবর্তন বা কার্যকর হয় দুইটা এখানে আছে। 1 জানুয়ারি 1909 এটা হচ্ছে কার্যকর হয়। তবে একটু আগে আমি যেটা বলে দিয়েছি পরিচিতি অংশে, সেটা এখান থেকে কিন্তু পরিচিতি অংশতে নেওয়া আছে তথ্য। ধারা 2 সংজ্ঞাসমূহ বা ডেফিনেশনস। এখানে 11টি ডেফিনেশন আছে, 1, 2, 3। এই তিনটির বিষয় মনে রাখার জন্য পাশে আমি একটু কৌশল দিয়েছি। দরখাস্তকারী বিনিময়পত্র ও মুচলেখা দিলেন, তিনটা বিষয় এই বাক্যের মধ্যে। দরখাস্তকারী বিনিময়পত্র ও মুচলেখা দিলেন, তাহলে দরখাস্তকারী প্রথমে, দ্বিতীয় বিনিময় পত্র, আর তৃতীয়তে হচ্ছে মুচলেখা বা বন্ড। তাহলে তিনটি শব্দ আমরা পাচ্ছি সিরিয়ালে। তাহলে এখানে যদি বলা হয় যে বন্ড এর সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে, তাহলে 2-এর ব্র্যাকেটে 3, তার মানে ধারা 2 উপধারা 3, উপধারা টার্গেট করে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আপনাদের সিরিয়ালটাও মনে রাখতে হবে। তাই মনে রাখার জন্য এই ডান পাশে ক্রমান্বয়ে মনে রাখার কৌশলটা দিয়েছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, তো এই কারণে আপনাদের সিরিয়ালেই মনে রাখতে হবে 11টি কততে কত আছে। তো দরখাস্তকারী বলতে দরখাস্ত করার অধিকারী যিনি বা যিনি দরখাস্ত করেন তিনি দরখাস্তকারী, ইংলিশ অ্যাপ্লিকেন্ট। হুন্ডি ও চেক বিনিময়পত্র ইনক্লুড করবে, অর্থাৎ হুন্ডি ও চেকও এক ধরনের বিনিময়পত্র, বিল অফ এক্সচেঞ্জ ইংরেজিতে। অর্থ প্রদানের শর্ত নিজেকে বাধ্য করে, এটা হচ্ছে বন্ড। যেমন কেউ জামিন হলে জামিননামা বা বেল বন্ড দাখিল করতে হয়। বেল বন্ড আপনারা পুরোটা যদি পড়ে থাকেন, কারো চোখে যদি দেখে থাকেন বেল বন্ড,
তো বেল বন্ডের ডান পাশে লেখা থাকে, যদি এই ব্যক্তি নিয়মিত হাজিরা না দেয় বা এই ব্যক্তি যদি পলাতক হয়ে যায় এবং কোর্ট যদি ক্লেম করে, জামিনদার কিন্তু এত পরিমাণ অর্থ বাংলাদেশ সরকারকে দিতে বাধ্য থাকবে। তো বেল বন্ডে স্বাক্ষর করার অর্থ, বেল বন্ডে তিনজন ব্যক্তি স্বাক্ষর করেন। যদি আত্মসমর্পণ করে কোনো আসামি, তাহলে ওই আসামিকে স্বাক্ষর করতে হয়। যদি আসামি হাজতে থাকে, তাহলে আসামি হাজতে থাকলে তার স্বাক্ষর করার দরকার নেই। তাহলে সারেন্ডার বা আত্মসমর্পণ করলে আসামি সহ তিনজনকে স্বাক্ষর করতে হয়। আর যদি হাজতে আসামি হয়, তাহলে দুইজনকে স্বাক্ষর করতে হবে মিনিমাম। কে কে? আইনজীবী এবং একজন স্থানীয় জামিনদার। তো এই স্থানীয় জামিনদার এবং আইনজীবীরই হচ্ছে এই লাইবিলিটিটা থাকে, যে আসামি যদি পলাতক হয়ে যায় তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। তো এটাই হচ্ছে অর্থ প্রদানের শর্তে নিজেকে বাধ্য করা। এখন এই বেল বন্ড এটা একটা তো স্পেশাল বন্ড, কিন্তু এছাড়াও আরো অনেক বন্ড থাকতে পারে। কেউ একটা ব্যক্তি, সাধারণ ব্যক্তি আরেকটা সাধারণ ব্যক্তির সাথে এরকম একটা বন্ড সৃষ্টি করতে পারে। সাদা কাগজে হতে পারে, স্ট্যাম্প পেপারে হতে পারে, যে বন্ড, যে হ্যাঁ আমি এই এই দিতে আমি শর্ত হলাম যে এই কাজটা যদি না করে আমি এত টাকা দিতে বাধ্য থাকবো। এটা একটা বন্ড সৃষ্টি করা হলো। এরপরে 4, 5 এবং 6 এই তিনটা শব্দকে কেন্দ্র করে আর একটি লাইন, বিবাদী সুখাধিকার নিয়ে বিদেশে চলে গেলেন। বিবাদী সুখাধিকার বিদেশ, বিবাদী সুখাধিকার নিয়ে বিদেশে চলে গেলেন। এই লাইনটা দ্বারা কিন্তু এই তিনটা মনে রাখা সম্ভব। বিবাদী যার বিরুদ্ধে মামলা করা হয়। সুখাধিকার ইজমেন্ট, ইজমেন্ট কিন্তু কোনো চুক্তি নয়, এটা কোনো কিছু ব্যবহার করলে একটা অধিকার জন্মায়, সেটা হচ্ছে সুখাধিকার। ইংরেজিতে ইজমেন্ট, এর অনেকগুলো বাংলা নাম আছে, ব্যবহার সত্ত্ব, বর্ত সত্ত্ব, সুখাধিকার, আরো নাম আছে পথাধিকার, জলাধিকার। আমরা 26 ধারা পড়লে এটা আরো শব্দ জানবো। ইজমেন্ট একটাই শব্দ, বাংলা সুখাধিকার, পথাধিকার, জলাধিকার, বর্ত সত্ত্ব, ব্যবহার সত্ত্ব, প্রেসক্রিপশনও বলা যেতে পারে। নানান শব্দ আছে, সবগুলো আমাদের মনে রাখতে হবে। কি শব্দ দিয়ে প্রশ্ন করা হবে বলা যায় না। এটা কিন্তু কোনো কন্ট্রাক্ট বা চুক্তি নয়। বিদেশ, ফরেন কান্ট্রি, বাংলাদেশ ব্যতীত অন্য দেশ হচ্ছে বিদেশ। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ ব্যতীত অন্য দেশকে বিদেশ বলবো। ভারতের মানুষ আবার ভারত ছাড়া অন্যান্য দেশকে কি বলবে? বিদেশ বলবে। অর্থাৎ নেটিভ এর নেটিভ এর বিপরীত শব্দ হচ্ছে ফরেন। নেটিভ মানে নিজ দেশ, ফরেন মানে বিদেশ। এটা আমরা সবাই জানি। 7 হচ্ছে সরল বিশ্বাস, গুড ফেথ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এবার এবার আমি চলে যাই আরেকটি কালার। সরল বিশ্বাস, বাদী, অঙ্গীকারপত্র, মোকদ্দমা, ওসি বা ট্রাস্টি, এই 5টি শব্দকে কেন্দ্র করে আমি আরেকটি বাক্য রচনা করেছি ডান পাশে। সরল বিশ্বাসে বাদী, অঙ্গীকারপত্রের মোকদ্দমায় ওসি হলেন। সরল বিশ্বাসে বাদী, অঙ্গীকারপত্রের মোকদ্দমায় ওসি হলেন। এই বাক্যে সরল বিশ্বাসে বলতে যত্ন ও মনোযোগ সহকারে, উইথ ডিউ কেয়ার। যে বাদী হচ্ছে যে মোকদ্দমা করে, অঙ্গীকারপত্র হচ্ছে প্রমিজরি নোট, যে দলিলের মাধ্যমে নিজেকে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদানে বাধ্য রাখা হয়। দেখেন, অঙ্গীকারপত্র আর বন্ড অর্থ প্রদানের শর্তে নিজেকে বাধ্য করা, আর যে দলিলের মাধ্যমে নিজেকে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদানে বাধ্য রাখা হয়, অনেকটা কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে। এটা হচ্ছে প্রমিজরি নোট আর ওটা হচ্ছে বন্ড। অঙ্গীকারপত্র বা প্রমিজরি নোট এটা ইনফর্মাল হতে পারে। যে কোনো একটা কাগজে আমি লিখে দিলাম যে হ্যাঁ আমি তোমার থেকে এত টাকা ধার নিলাম, আমি তোমার থেকে এই প্রোডাক্টটা নিলাম, আমি তোমাকে এত টাকা দিতে বাধ্য হলাম। টাকার অঙ্কটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। তার মানে যেমন একটা চেক, নোট হচ্ছে একটা সাধারণ পাবলিক সাদা কাগজেও একটা কিছু লিখে দিতে পারে, সেটাই হচ্ছে প্রমিসরি নোট। অঙ্গীকারপত্র একটা ইনফর্মাল জিনিস, বন্ড কিন্তু একটা ফর্মাল জিনিস, আর অঙ্গীকারপত্র একটা ইনফর্মাল জিনিস। এতটুকু বেসিক পার্থক্য আছে, কিন্তু উদ্দেশ্য একই। সুট বলতে সিভিল সুটকে বোঝায়। ক্রিমিনাল
কেস নয়, দেওয়ানি মামলাকেই বোঝায় বা মোকদ্দমা। আপিল বা দরখাস্ত নয়। বিআর অ্যাক্টে সুদকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অর্থাৎ যেটা আপিল বা দরখাস্ত নয় সেটাই হচ্ছে সুদ বা মোকদ্দমা। তারপরে ওসি বা ট্রাস্টি, এখানে ব্র্যাকেটে লেখা আছে নন, তার মানে এখানে ওসি বা ট্রাস্টির সংজ্ঞা দেওয়া নেই। এখানে বলে দেওয়া আছে কারা ওসি বা ট্রাস্টি নন, মানে কারা ওসি এবং ট্রাস্টি না, সেটাই কিন্তু এখানে বলা আছে। বেনামদারি বন্ধকি, ঋণ পরিশোধের পরও দখলকারী বন্ধক গ্রহীতা বা সত্যহীন অন্যায় দখলকারী, যে জোর করে অন্যের সম্পত্তি দখল করে রাখে, মানে জবরদখলকারী, এরা কেউ ওসি বা ট্রাস্টি নন। তাহলে ট্রাস্টি কি? ট্রাস্টির সংজ্ঞা কিন্তু এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে আমরা পাবো। ট্রাস্টি কি? ট্রাস্টি একটু সংক্ষেপে যদি বলি, একটি প্রপার্টি যার মালিক যিনি, তিনি যদি নিজে সেটা দেখভাল করতে না পারেন, তাহলে একজন মানুষকে দায়িত্ব দেন যে ভাই আমার সম্পত্তি আমি তো দেখাশোনা করতে পারছি না, তো এটা আমি জনকল্যাণে ব্যবহার করতে চাই। তো আপনাকে ম্যানেজার হিসাবে দায়িত্ব দিলাম, আপনি এটা দেখবেন, একটা নির্দিষ্ট অঙ্কের আহ, টাকা আপনি আপনার বেতন হিসাবে গ্রহণ করবেন, পারিশ্রমিক হিসাবে, এবং বাদ বাকি যে লাভ হবে বা যা কিছুই হোক না কেন সেটা জনকল্যাণে ব্যবহার করা হবে। তো ট্রাস্ট গঠনের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণে ব্যবহার করা, অর্থাৎ যে প্রপার্টিটা জনকল্যাণে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট। আর যে সম্পত্তি দেখভাল করছে তিনি হচ্ছেন ট্রাস্টি বা ওসি বা ম্যানেজার বলতে পারবেন, ট্রাস্ট সম্পত্তি যিনি দেখাশোনা করেন। তো এটা হচ্ছে মূল বিষয়। এটার ডেফিনেশনটা আমরা আরো ক্লিয়ার হব যখন আমরা এসআর অ্যাক্ট পড়ব। এখানে জাস্ট কারা কারা ট্রাস্টি নয় এটা বলা আছে এই আইনের মধ্যে, আমরা এভাবে জানি। এরপরে দ্বিতীয় অধ্যায়, ধারা 3 থেকে 11। ধারা 3, ধারা 3-এর মূল বক্তব্য হচ্ছে তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মোকদ্দমা, আপিল, দরখাস্ত ইত্যাদি খারিজ, অর্থাৎ ডিসমিসাল। ডিসমিসাল মানে খারিজ হয়ে যাওয়া, অফশুট এটসেট্রা। এখানে ইংলিশে বেয়ার একটা কিন্তু শুটস এটসেট্রা বলা আছে, মানে মোকদ্দমা এবং অন্যান্য। এখানে আমি আপিল দরখাস্ত অ্যাড করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার পিরিয়ড অফ লিমিটেশন, অর্থাৎ আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, কোর্টে যদি মোকদ্দমা করা হয় বা আপিল করা হয় বা দরখাস্ত করা হয়, যা কিছুই করা হোক না কেন, কোনো স্টেপ নেওয়া হয় যেটা নির্দিষ্ট তামাদের মেয়াদ আছে এবং সেটা এক্সপায়ার হয়ে গেছে, পার হয়ে গেছে, তাহলে 4 থেকে 25 ধারা সাপেক্ষে, 4 এবং 25 ধারার মধ্যে কি বলা আছে, কিভাবে মেয়াদটা গণনা করা হবে। প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অন্তে, অর্থাৎ এই যে মেয়াদের কথা বলা হচ্ছে, কোন মেয়াদ অন্ত হয়ে গেলে, যে মেয়াদের কথা প্রথম তফসিলে বলা আছে। বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন উত্থাপন না করলেও মামলা ফাইলিং এর সময় বিবাদী পক্ষকে সমন দেওয়া হয়। সমন দেওয়ার আগ পর্যন্ত বিবাদী পক্ষ তো জানেই না মামলা হয়েছে কিনা, ফর্মালি জানে না, ইনফরমালি জানতে পারে কারো কাছ থেকে। তো ফর্মালি বিবাদীকে মামলা হয়েছে তার বিরুদ্ধে এটা জানানোর পদ্ধতি হচ্ছে সমন বা নোটিশ যাওয়া। তো সমন বা নোটিশ যাওয়ার পর সে জানতে পারবে, কিন্তু কোর্টের দায়িত্ব একটা মামলা যখন ফাইলিং করা হলো তখন এটা তামাদির মেয়াদের মধ্যে ফাইলিং হয়েছে না তামাদির মেয়াদ পার করে ফাইলিং করা হয়েছে সেটা দেখে গ্রহণ করা। যদি মেয়াদ অন্তে ফাইলিং করা হয় এটা সরাসরি খারিজ করে দেওয়া উচিত। এটাই 3 ধারায় বলা হচ্ছে। আর 3 ধারার খারিজ আদেশ প্রদান আদালতের জন্য বাধ্যতামূলক। আদালত ইচ্ছা করলে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু নিতে পারবেন না, এটা আদালতের বাধ্যতামূলক, অর্থাৎ 3 ধারা পালন করাটা আদালতের জন্য কি বাধ্যতামূলক। এখানে সংক্ষিপ্তভাবে কয়েকটি লাইন দেওয়া আছে কিন্তু প্রতিটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ। 4 থেকে 25 ধারা সাপেক্ষে 3 ধারা প্রযোজ্য। তাহলে 3 ধারা প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে কোন কোন ধারা প্রযোজ্য বা কোন কোন ধারা 3 ধারার ব্যবহারের ক্ষেত্রে জরুরি। 4 থেকে 25 ধারা। মেয়াদ কোথায় উল্লেখ করা আছে? প্রথম তফসিলে। বিবাদী তামাদির মেয়াদ, মানে মেয়াদ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করুক বা না করুক এখানে কোনো বিষয় না, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এবং 3 ধারার যে নিয়ম, মেয়াদ শেষ, যেমন মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার খাওয়া ঠিক না, তেমনি মেয়াদ শেষ হয়ে গেলে কোনো মামলা আদালত নিতে পারবে না। এটা আদালতকে কি করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে। 3 ধারা বাধ্য করছে আদালত মানতে, এটা বাধ্য। আদালত যদি এটা না মানে তাহলে
এর বিরুদ্ধে আপিল করা যাবে, আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এটাকে আদালতকে মানতে বাধ্য করা যাবে। ধারা 3, ধারা 3 হলো 4, আদালত বন্ধের দিন, মেয়াদান্তে, হোয়ার কোর্ট ইজ ক্লোজড হোয়েন পিরিয়ড এক্সপায়ার্স। অর্থাৎ হিসাব করে দেখলাম যে 27 তারিখে তামাদের মেয়াদ শেষ হচ্ছে, আগামীকাল 27 তারিখ। এখন আগামীকাল যদি কোর্ট বন্ধ থাকে, বা মনে করেন আজকে 26 তারিখ, আজকে ভালো উদাহরণ হবে, যে হিসাব করে দেখলাম যে 26 মার্চ আমাদের মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু 26 মার্চ তো বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস, এই দিন তো কোর্ট বন্ধ থাকে। তাহলে কি হবে? পরের দিন 27 তারিখে আমাকে মামলা করতে হবে, একদিন মাত্র সময় দেওয়া হবে। পুনরায় আদালত খোলার দিন দায়ের করা যাবে, অর্থাৎ মাত্র একদিন সুযোগ। এখন মনে করেন 26শে মার্চ যদি বৃহস্পতিবার হয়, পরের দিন যদি শুক্রবার হয়, তারপরের দিন যদি শনিবার হয়, তাহলে শুক্র শনিও তো অটোমেটিক ছুটি। তাহলে পুনরায় আদালত খোলার দিন, তার মানে রবিবারে খুলবে, রবিবারে কোর্ট যদি খোলে সেই দিন মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যেদিন কোর্ট ছুটি থাকবে সেদিন যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তারপরে যদি টানা আবার কোর্ট ছুটি থাকে, কোর্ট ছুটি থাকতে হবে আগে। বিচারক ছুটি থাকলে কিন্তু হবে না। বিচারক ছুটিতে থাকলে কিন্তু কোর্ট ছুটি বলা হয় না। কোর্ট ছুটিতে থাকা, কোর্ট ছুটি, আদালত ছুটি মানে পুরো পুরো কিন্তু আদালত ছুটি, এবং সারা দেশের আদালত ছুটি বোঝায়। আবার লোকাল বারের কিছু সিদ্ধান্ত থাকে, কোর্ট রেভারেন্স বলা হয়। রেভারেন্স বলতে কোনো বার অ্যাসোসিয়েশনে যদি বিজ্ঞ আইনজীবী মারা যান, তার সম্মানে পুরো কোর্ট সেদিন ফুল কোর্ট রেভারেন্স হয়, অর্থাৎ কোনো আহ, কার্যক্রম চলে না কোর্টের, এটা হয়। তো রেফারেন্স হলো আদালত বন্ধ বোঝাবে। কিন্তু যদি কোনো বিচারক ছুটিতে থাকে, বা বাদীর কোনো পিতা মাতা আত্মীয় স্বজন মারা যায়, এই ধরনের কারণে কিন্তু এই যে সুযোগটা নেওয়া যাবে না, বা বিচারক ছুটিতে আছে, বিচারক ছুটিতে থাকলেও সিভিল মামলা কিন্তু ফাইলিং করা যায়। জাস্ট সেরেস্তায়, অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে, অফিসারের কাছে যদি জমা দিয়ে দেওয়া হয়, তাহলে মামলা ফাইলিং হয়ে যায়। সিভিল মামলার জন্য ক্রিমিনাল মামলার মতন 200 ধারায় জবানবন্দি দিতে হয় না, জাস্ট সই করে দিলেও হয়। ইভেন কোর্টেও আসতে হয় না বাদীকে। বাদী যদি অ্যাডভোকেটের চেম্বারে ওকালতনামা এবং আর্জিতে স্বাক্ষর করে এবং সেটা জমা দিয়ে দেওয়া হয়, তাহলে মামলা ফাইলিং হয়ে যায়। কোর্টে আসারই দরকার হয় না বাদীকে। জাস্ট যখন সাক্ষী হবে ওই সময় কোর্টে আসতে হয়, তার আগে সিভিল মামলাকে পার্টিকে কোর্টে না আসলেও চলে। ধারা 5, ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। এটা বিয়ার অ্যাক্টে আছে। আরেকটি শব্দ আমরা পাই, কন্ডোলেশন অফ ডিলে। কন্ডোলেশন অফ ডিলে, এটা এমসিকিউ এর ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না শব্দটা, কিন্তু এইটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য। রিটেনে এটাকে কন্ডোলেশন অফ ডিলে বলা হয়, যেটা 5 ধারারই বিষয়, অর্থাৎ মেয়াদ বৃদ্ধিকরণ বা বিলম্ব মওকুফ করা। যথেষ্ট কারণ ও আদালতের সন্তুষ্টি সাপেক্ষে 5টি ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ হয়। তাহলে এখানে দুইটি বেসিক আমরা শব্দ পেলাম, যেটা হচ্ছে যথেষ্ট কারণ, সাফিসিয়েন্ট কজ থাকতে হবে। দেরি কেন হলো? যথেষ্ট কারণ থাকতে হবে। কারণ যথেষ্ট কারণের কোনো সংজ্ঞা কিন্তু আইনের মধ্যে বলা নাই, না বেয়ার অ্যাক্টে আছে, না অন্য কোথাও আছে। তবে কেস ল এর মধ্যে কিন্তু বলা আছে, অর্থাৎ প্রিসিডেন্টের মধ্যে বিভিন্ন হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের বা আপিল বিভাগের যে সিদ্ধান্ত, সেখান থেকে যথেষ্ট কজ বলতে কি বোঝা হয় সেটা আমরা বলতে পারবো। যথেষ্ট কারণ বা কজ, সাফিসিয়েন্ট কজ, এইটা আমরা লিখিত যখন আমরা পড়বো তখন আমরা জানতে পারবো যে কোনগুলোকে যথেষ্ট কারণ বলা হয়। তো এমসিকিউ এত ডিটেল দরকার নাই। তবে আপনি জানতে চাইলে যারা রিটেন ক্লাস করছেন তারা তো জানতে পারবেন। আর যথেষ্ট কারণ থাকলে আদালত সন্তুষ্ট হবে, আর আদালত সন্তুষ্ট হলেই বিলম্ব মওকুফ করবেন। তাহলে বোঝা যাচ্ছে আদালতকে যেহেতু সন্তুষ্টি করতে হবে, 5 ধারার বিধান মানা আদালতের জন্য বাধ্য না। আদালতের এটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার, বা আদালতের এটা হচ্ছে ইচ্ছাধীন ক্ষমতা, যেটা আমরা শেষের দিকে দেখব। 5 ধারার মেয়াদ বৃদ্ধি আদালতের বিবেচনামূলক, ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। 3 ধারার আইন মানা আদালতের জন্য বাধ্যতামূলক। 4 ধারার আইন মানাও কিন্তু আদালতের জন্য বাধ্যতামূলক। 5 ধারার আইন মানতে কিন্তু আদালত বাধ্য না। আদালতের ইচ্ছা হলে বিলম্ব মওকুফ করবেন, ইচ্ছা না হলে মওকুফ করবেন না। তো 5টি ক্ষেত্রে যে মেয়াদ বৃদ্ধি করা যাবে, কোন কোন 5টি ক্ষেত্রে আমরা দেখে নিয়ে যাই। 1 নম্বর হচ্ছে আপিল, 2 নম্বর হচ্ছে রিভিশন,
3 নম্বর রিভিউ। 4 নম্বর হচ্ছে আপিল করার অনুমতি দরখাস্ত বা লিভ টু অ্যাপিল। অন্য কোনো দরখাস্ত বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা হয়েছে। লিভ টু আপিলটা কি একটু বুঝিয়ে দিই। লিভ টু আপিল বলতে আপিল করার অনুমতির দরখাস্ত। কিছু কিছু ক্ষেত্র আছে সেখানে সরাসরি আপিল করা যায়, আর কিছু কিছু জায়গা আছে সেখানে সরাসরি আপিল করা যায় না। আমরা হাই স্কুল থেকে বা প্রাইমারি থেকেও যদি বলি তো ভুল হবে না। তো প্রাইমারিতে মনে করেন যে আপনি ক্লাসে প্রবেশ করতে একটু দেরি হয়েছে, স্যার আগে ক্লাসে ঢুকে গেছেন, টিচার। তো টিচার যদি আগে ক্লাসে ঢুকে এবং স্টুডেন্ট যদি পরে ঢুকতে যায় তাহলে কি বলে? দেবদাস ভাই বলেন তো, স্টুডেন্টকে কি বলে ঢুকতে হয়? মে আই কামিং স্যার? মে আই কামিং স্যার বা আমি কি আসতে পারি? তো এই যে মে হ্যাঁ। আই কামিং স্যার বা আমি কি আসতে পারি, এটাই হচ্ছে এই আপিল করার অনুমতি দরখাস্তের মতো। এটা আমি এই কারণে গল্পটা করলাম যেন রিলেট করতে পারেন, মনে রাখতে পারেন। তো যেমন টিচার ক্লাসরুমে থাকলে মে আই কামিং স্যার বা আমি কি আসতে পারি স্যার, বা ভাইবা বোর্ডে ঢোকার সময়ও আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে যে স্যার আমি কি আসতে পারি বা মে আই কামিং স্যার। তো এইটা অনুমতি চাচ্ছেন, অনুমতি দিলে আপনি প্রবেশ করতে পারবেন। আর যদি স্যার বলে না তোমার যথেষ্ট দেরি হয়েছে, তুমি বাবা বাসায় যাও, এই ক্লাস আর তোমার করা লাগবে না, তাহলে কিন্তু আপনি ক্লাসে ঢুকতে পারবেন না। এই লিভ টু আপিলটা এরকম। আপিলের করার আগে আগে একটা দরখাস্ত করতে হয়, স্যার আমি এই বিষয়ে আপিল করতে চাচ্ছি ইওর অনার, আপনি যদি পারমিশন দেন আপিলটা করব। যদি কোর্ট গ্র্যান্ট করে লিভ টু আপিল তাহলে আপনি আপিল করতে পারবেন। আর কোর্ট যদি রিজেক্ট করে যে না আপনাকে আপিল করার অনুমতি দেওয়া হলো না, তাহলে আপিল করা যাবে না। তার মানে যেখানে সরাসরি আপিল করা যায় সেখানে তো আপিল করা যাবেই, আর যেখানে সরাসরি আপিল করা যায় না, অনুমতি নিয়ে অনুমতি দিলে আপিল করা যায়, সেটাকে বলে লিভ টু আপিল। তো লিভ টু আপিলের স্যার, ক্ষেত্রেও কিন্তু 5 ধারা বিলম্ব মৌকুব প্রযোজ্য। বলেন। স্যার লিভ টু আপিলটা তো বোধহয় শুধু উচ্চ আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য। লিভ টু আপিল এটা শুধুমাত্র হাইকোর্টের জন্য প্রযোজ্য এটা বললেও ভুল হবে। এটা জেলা জজের ক্ষেত্রেও প্রযোজ্য। জেলা জজও লিভ টু আচ্ছা। আপিল করা যায় কিছু কিছু ক্ষেত্রে। তবে লিভ টু আপিল এই বিষয়ে প্র্যাকটিস কম, এই কারণে মানুষ নিম্ন আদালতে সাধারণত লিভ টু আপিল কম করে। মানে এই বিষয়ে আচ্ছা। মানুষের জ্ঞানই কম আছে। কি কারণে জ্ঞান কম আছে? যেমন আমি প্র্যাকটিস করেছি আমার সিনিয়রের কাছে, হাজার হাজার মামলা আমি দেখেছি, মূল মামলা, হ্যাঁ। কিন্তু আপিল মামলা কম। আপনি যত সিনিয়রের কাছে প্র্যাকটিস করবেন দেখবেন, যদি 100, যদি মনে করেন যে আপনার সিনিয়রের কাছে 500টা মামলা থাকে, 1000টা মামলা চিন্তা করে যে আপনার সবার, চিন্তা করে দেখেন 1000টা মামলা যদি আপনার সিনিয়রের ডায়েরিতে থাকে, তাহলে 1000-এর মধ্যে হয়তোবা 900টা বা 800টার মতোই হবে মূল মামলা, আর সর্বোচ্চ হয়তোবা 100টা বা 200টা হবে হচ্ছে আপিল। তার মানে আপিল খুব একটা করে না কেউ, বা আপিলের প্র্যাকটিস কম। আপিল না করা দুইটা কারণ: আইনজীবী আপিল সম্পর্কে কম জানেন, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আইনজীবী আপিল করার জন্যে আইনজীবী আপিল করার জন্যে কনভিন্স করতে পারেন না কাকে? মক্কেলকে। মানে একবার যখন আহ, মামলায় হেরে যায় তখন মক্কেল আদালতের প্রতি বা আইনের প্রতি কি হয়, অনীহা চলে আসে যে না আমার আর দরকার নাই আপিলে যাওয়ার। তাহলে মক্কেলকে কনভিন্স করা না করার কারণে কি হয়ে যায়, আপিলটার করা হয় না। আমি কি ঠিক বলছি? আপনার হ্যাঁ স্যার, প্র্যাকটিসের ঠিক সাথে কি বলছেন। মিলছে? তো হ্যাঁ, ঠিক বলছেন এরকম স্যার। আমি দেখেছি। এই কারণে কিন্তু লিভ টু আপিলের বিধান সম্পর্কে, আপিলের বিধান সম্পর্কে মানুষের ধারণা নাই। লিভ টু আপিলের বিধান সম্পর্কে কিভাবে ধারণা থাকবে? আপনার এই পয়েন্টে আরেকটু আমি যুক্ত করি। জেলা যদি আমি বসে আছি একটা মামলার শুনানি করব বলে, একজন সিনিয়র লয়ার উনি পারিবারিক মামলায়, যেমন দেনমোহর খোরপোশের মামলা, এটি পারিবারিক মামলা, তো এটা পারিবারিক আইনে কিন্তু হয়। তো এই মামলায় উনি আপিল দায়ের করেছেন। আপিল দায়ের করার পরে এখানে ওনার কি হয়েছে, তামাদি আছে। তামাদি আইনের 5 ধারায় উনি কি করেছেন, বিলম্ব মৌকুবের প্রার্থনা করেছেন। পারিবারিক মামলা, এটা এটা অনেক কিন্তু ডিপ বিষয়। এটা বার হুম। কাউন্সিলের কিসে নাই, সিলেবাসে নাই, ভাইভাতে এটা ধরতে পারে। তো পারিবারিক আইনে আপিল করছেন উনি, দেনমোহরনা খোরপোশের মামলা, হয়তোবা বেশি দিয়েছে বা এত হবে না, এই কারণে আপিল করেছেন। তো আপিলের মেয়াদ শেষ হয়ে গেছে। তামাদি আইনের 5 ধারায় উনি কি করেছেন, বিলম্ব মওকুফে দরখাস্ত করেছেন।
এখন এখানে ভুলটা কি হলো? কারণ তামাদি আইন পারিবারিক আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। কি কারণে প্রযোজ্য না? কারণ এই পারিবারিক আদালত আইনের 19 ধারার 3-এ বলাই আছে যে ওখানে তামাদির মেয়াদটা 19 ধারার উপধারা 3-এ মানে 3-এর কতে ক ক্লজে বলা আছে, মানে তামাদির মেয়াদের জন্য তামাদি আইনের 5 ধারা না, মেয়াদ মওকুফের জন্য ওই পারিবারিক আদালত আইনের মধ্যেই একটা সেকশন আছে আর কি। মানে ওই আইনেই তামাদির মেয়াদ বিলম্বের মানে প্রার্থনা করতে হবে। তাহলে এটা দেখেন একজন সিনিয়র উকিলেরও ভুল দেখলাম আমি কোর্টে, আমি তো অবাক। আমি সঙ্গে সঙ্গে স্মার্টফোনে আমি সেটা চেক করে নিলাম, আমারও সেটা জানা হয়ে গেল। তো কোর্ট প্র্যাকটিস করলে অনেক কিছু জানা যায়। তো যাই হোক, স্যার, এই যে এরকম অনেক ব্যাপার আছে স্যার, অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপার হুম। আছে, আপনি যখন কোর্টে যখন নতুন কিছু শিখবেন অবশ্যই সেটা সবসময় একটা নোটবুক সাথে রাখা দরকার, অথবা স্মার্টফোনের নোটপ্যাডে আপনাকে নোট করে নিতে হবে। তো এই 5টি বিষয়ে কিন্তু 5 ধারা প্রযোজ্য, মনে রাখা খুবই সুবিধা। 5টি বিষয় 5 ক্ষেত্রে প্রযোজ্য কি কি? 5টি ক্ষেত্রে পাঁচটা হচ্ছে হলো পাঁচ আপিল, ধারা পুনরীক্ষণ, পুনর্বিচার। হ্যাঁ, আর 5 নম্বর হ্যাঁ, হচ্ছে আর তারপর অন্য হচ্ছে কোনো আপিল দরখাস্ত। করার অনুমতি দরখাস্ত, অন্য কোনো দরখাস্ত, অন্য কোনো বর্তমানে দরখাস্ত, অন্য বলবৎ কোনো অন্য দরখাস্ত কোনো বলতে আইনে, বর্তমানে বর্তমানে বলবৎ বলবৎ অন্য অন্য কোনো কোনো আইনে আইনে। যেক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা হয়েছে। হ্যাঁ, 5 ধারা যেটা প্রযোজ্য হবে সেটাই। এখন তামাদি আইন হুম। অন্য কোনো আইনে যদি প্রযোজ্য করা হয়, যেমন আমরা গতদিন দেখলাম যে 5 ধারা এবং 12 ধারার প্রযোজ্য বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল, সে ট্রাইব্যুনালে একজন ব্যক্তির বিরুদ্ধে, একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে দরখাস্ত করা হয়েছে। তো সেখানে সংক্ষুব্ধ পক্ষ যদি আপিল করতে চায়, তা মেয়াদ গণনা করতে গেলে আপিলের 90 দিন সময়, 90 দিন পার হয়ে গেছে। এ, এটা 5 ধারা এবং 12 ধারা কিন্তু প্রযোজ্য করা হয়েছে। তো ওই যে ওই দরখাস্তটা কিন্তু এই যে 5 নম্বর পয়েন্টে যাচ্ছে। তো সেখানেও যদি মওকুফ করতে চাই তো 5 ধারায় দরখাস্ত করে মওকুফ করা যেতে পারে। আর 12 ধারায় বলা আছে রায় যেদিন দিবে সেই দিন বাদ যাবে, বা নকল পেতে, জবাব নকল পেতে যেই সময়টা যাবে সেটা বাদ যাবে। আগামী ক্লাসে আমরা সেটা জানবো। আজ ক্লাস দীর্ঘ করব না, কারণ শেষ করতে হবে আমাকে এই বাকি আর 20 মিনিটের মধ্যে। তো এই 5টি ক্ষেত্রে প্রযোজ্য, এটা মনে রাখবেন। 5 ধারার মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ মূল মোকদ্দমা বা শুটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখেন উপরে কিন্তু শুট লিখা নাই। 3 ধারা কিন্তু মোকদ্দমা বা শুট, শুট অ্যাপিল পিটিশন সব ক্ষেত্রে 3 ধারা প্রযোজ্য। মানে মেয়াদ শেষ হয়ে গেলে আপনার সবকিছুই খারিজ হয়ে যাবে। আর 5 ধারা বলছে, 5 ধারা হচ্ছে, 3 ধারা হচ্ছে খুব কঠোর একটা বিধান, কোনো হেরফের করা যাবে না। আর 5 ধারা হচ্ছে একটু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এই ছাড়টা মূল মোকদ্দমার ক্ষেত্রে নেওয়া যাবে না। তো এটা আপনাদের মনে রাখতে হবে, 3 ধারা সব ক্ষেত্রে প্রযোজ্য, 5 ধারা মূল মামলায় প্রযোজ্য নয়। ধারা 6 বৈধ অপারগতা বা আইনগত অপারগতা, লিগ্যাল ডিসএবিলিটি। বালা ভাইয়ের আহ দেবদাস ভাইয়ের প্রশ্নগুলো আমি শেষের দিকে উত্তর দেব, ক্লাসটা শেষ করি আগে। শেষের দিকে আপনার যে প্রশ্ন সেটা নোট করে রাখেন। আপনার রেজ হ্যান্ডটা আমি নামিয়ে দিচ্ছি, রেজ হ্যান্ডটা নামিয়ে দিচ্ছে, আপনি আর রেজ হ্যান্ড করেন না প্লিজ, ক্লাসটা শেষ করতে পারবো না না হলে এই সময়ের মধ্যে। বৈধ অপারগতা বা আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসএবিলিটি কি, এবার 6 ধারা আমরা জানবো। অর্থাৎ মানুষের অনেক ডিসএবিলিটি থাকতে পারে। ডিসএবিলিটি বলতে অপারগতা, বা কেউ পঙ্গু যদি হয়, একটা মানুষ পঙ্গু হয়, একটা হাত নাই পা নাই, বা কোনো কারণে অকেজো হয়ে গেছে, শারীরিকভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধীর ইংরেজি কিন্তু ডিসএবিলিটি বলা যাবে, কিন্তু সেটা কিন্তু লিগ্যাল ডিসেবিলিটি না। লিগ্যাল ডিসেবিলিটি হচ্ছে 3টি, 6 ধারায় 3টি ক্ষেত্রে লিগ্যাল ডিসেবল বলা হয়। তো এই 3টি ক্ষেত্রে 3 প্রকারের ব্যক্তি কারা? একটা হচ্ছে মাইনর বা নাবালক, 2 নম্বর হচ্ছে উন্মাদ বা ইনস্যান, 3 নম্বর পয়েন্ট হচ্ছে জড়বুদ্ধি বা ইডিয়ট। নাবালক যে 18 বছরের নিচে, উন্মাদ বলতে যার মানসিক ভারসাম্য নেই, মানে কোনটা ভালো কোনটা মন্দ ঠিকভাবে বোঝে না। জড়বুদ্ধি বলতে সহজ সরল মানুষ, মানে ইনসান বলতে পুরোটাই সে পাগল, উন্মাদ, বদ্ধ উন্মাদ পাগল। আর জড়বুদ্ধি বলতে সে না পাগল না স্বাভাবিক, মাঝামাঝি একটা, মানে খুবই জড়বুদ্ধি, মানে বুদ্ধিটা একটু কি
হুঁশ মোটা এরকম একটা শব্দ গ্রামীণ ভাষায় আমরা শুনি। সূক্ষ্ম বুদ্ধির মানুষ না, স্থূল বুদ্ধির মানুষ। মানে সে সহজ সরল একটা মানুষ, যাকে সহজে বোকা বানানো যায়। তো এটাও লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে পড়বে, কারণ আইনের জটিল বিষয়গুলো তিনি বুঝবেন না, তাই তাকে লিগ্যালি ডিজেবল ধরা হচ্ছে। এবং কেন লিগ্যালি ডিজেবল আমাদের পড়তে হবে? কারণ এই তিন প্রকার ব্যক্তি আইনে কিছু সুযোগ সুবিধা পাবে। সেগুলো কি কি? পরবর্তী আমরা 7, 8 এবং 9 এই তিনটি ধারাতে আমরা কিন্তু জানতে পারবো। আর দুইটি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য। মূল দেওয়ানি মোকদ্দমা, শুট বা এমন কার্যক্রম বা প্রসিডিংসে। মূল যে মোকদ্দমা বা শুট, এই ক্ষেত্রেও কিন্তু এই মূল মোকদ্দমার ক্ষেত্রে এবং প্রসিডিংস এই ধরনের যে লিগ্যাল প্রসিডিংস আছে, সেক্ষেত্রে 6 ধারায় মানে যারা লিগ্যালি ডিজেবল তারা কিন্তু সুযোগ সুবিধা পাবে। এবং ডিক্রি জারির মোকদ্দমা, ডিক্রি জারি দরখাস্ত, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি। তো ডিক্রি জারির জন্য যে অ্যাপ্লিকেশন বা পিটিশন, সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। দুই ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য, মানে লিগ্যালি ডিজেবল পার্সন এই দুই ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে। যে সকল ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য নয়, তাহলে কি কি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য নয়? আপিল, রিভিউ, রিভিশন, ডিক্রি জারি ব্যতীত অন্যান্য দরখাস্ত। মানে 5 ধারার ঠিক বিপরীতের মতন আমরা দেখছি। 5 ধারায় এগুলো প্রযোজ্য, 6 ধারায় এগুলো প্রযোজ্য না। 6 ধারায় শুধুমাত্র মূল মোকদ্দমা এবং জারি দরখাস্তে প্রযোজ্য। এখানে কিছু আরো গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো আমি অ্যাড করে দিয়েছি হ্যাশ চিহ্ন দিয়ে। অন্তত একটি অপারগতা থাকলেও তামাদি গণনা স্থগিত থাকবে। এখন তিনটি যে অপারগতা, একজন ব্যক্তির এক বা একাধিক অপারগতা থাকতে পারে। মনে করেন একটা শিশু জন্মগতভাবেই যদি উন্মাদ হয়, তাহলে তার দুইটা ডিসেবিলিটি থাকবে। একটা সে নাবালক, 2 নম্বর হচ্ছে সে ইনসান। আবার জন্মগতভাবে সে যদি জড়বুদ্ধ সম্পন্ন হয়, আর তাহলে সে জড়বুদ্ধ প্লাস নাবালক। তো একজন ব্যক্তির এক বা একাধিক কি থাকতে পারে? ডিসেবিলিটি থাকতে পারে। যদি একটা ডিসেবিলিটিও থাকে, তার জন্য যত তামাদির মেয়াদ আছে সবগুলো গণনা কি থাকবে? স্থগিত থাকবে। তার মানে তামাদি নামের যে ঘড়ি, এই ঘড়ি তার জন্য কি থাকবে? বন্ধ থাকবে। যখন সে ডিসেবিলিটি বা নাবালকত্ব বা যে তার অপারগতা অবসান হবে, তখন থেকে এই ঘড়িটা চালু হবে, মানে তামাদের মেয়াদ শুরু হবে। কোনো ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধি যে সমর্থ, অর্থাৎ তার কোনো লিগ্যাল ডিজেবল সে না, তার কোনো লিগ্যাল ডিসেবিলিটি নাই, এই ধরনের আইনানুগ প্রতিনিধি, তার জন্য তামাদির মেয়াদ কিন্তু গণনা আরম্ভ হবে। লিগ্যালি ডিজেবল পার্সন মানে পিতা যদি লিগ্যালি ডিজেবল হয়, তার মামলা করার একটা অধিকার জন্মেছে, কিন্তু সে মামলা করতে পারছে না, কারণ সে হয়তোবা একটা উন্মাদ ব্যক্তি, ইনসান ব্যক্তি। তো ইনসান ব্যক্তি মামলা করার জন্য সে অধিকার প্রাপ্ত হয়েছে, কিন্তু সে মামলা করতে পারছে না, কারণ সে উন্মাদ। সে মারা গেল। এখন খুঁজে বের করতে হবে তার কোনো সামর্থ্যবান আইনানুগ প্রতিনিধি আছে কিনা, তার স্ত্রী বা সন্তানরা কেউ সাবালক এবং সুস্থ কিনা, মানসিক সমস্যা নাই। তাহলে তার জন্য তামাদের মেয়াদ গণনা শুরু হবে। কখন শুরু হবে? যখন তার পিতা মারা যাচ্ছে বা তার পূর্বপুরুষ মারা যাচ্ছে। শুধুমাত্র বাদী বৈধ অপারগ হলে তার ক্ষেত্রে তামাদির মেয়াদ বা তামাদি গণনা স্থগিত হবে। বাদী মামলা করতে যাচ্ছে, বাদীর যদি সমস্যা থাকে তাহলে তার জন্য গণনা স্থগিত থাকবে। কিন্তু বাদী মামলা করতে যাচ্ছে, দেখছে যার বিরুদ্ধে মামলা করবো, অর্থাৎ বিবাদীরা, বিবাদী যে, বিবাদী কি নাবালক, তো তার বিরুদ্ধে কি মামলা করা যাবে? হ্যাঁ। আর বিবাদী অপারগ, তার বিরুদ্ধে কি মামলা করা যাবে? মামলা করা যাবে। এখন বিবাদীর বিরুদ্ধে আমি মামলা করলাম, বিবাদী যদি মামলায় কন্টেস্ট করে, তাহলে বিবাদীর পক্ষে নেক্সট ফ্রেন্ড বলে একটা বিষয় আছে, আমরা সিপিসি তে পড়বো। নেক্সট ফ্রেন্ড বা নিকটতম বন্ধু, মানে নাবালকের শুভাকাঙ্ক্ষী যে, সে কিন্তু তার পক্ষে কি করতে পারবে? অভিভাবক হিসেবে নিয়োগ নিয়ে মামলা পরিচালনা করতে পারবে। নাবালক সরাসরি মামলায় যুক্ত হতে পারবে না। তো সেটার বিধান আমরা সিপিসি তে পড়বো। তাই এটা বলেছি যে বিবাদী বৈধ অপারগ, অর্থাৎ নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হলেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। এখন মামলা করার ক্ষেত্রে বাদী সামর্থ্যবান কিনা সেটাই দেখতে হবে। বিবাদী সামর্থ্যবান কিনা এটা বিবাদীর প্রবলেম, বাদীর সেটা না দেখলেও হবে। তো এখানে কিছু উদাহরণ আছে, যেটা আমার 23 সালের নোটে ছিল না, এবার আমি অ্যাড করে দিয়েছি 24 সালের নোটে। নাবালক থাকাকালে একটি নৌকা ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 4 বছর পর
এর 4 বছর পর, অর্থাৎ মামলা করার অধিকার প্রাপ্ত হওয়ার 4 বছর পর সে সাবালক হয়। সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা দায়ের করতে পারবে। এখানে কেন 3 বছর, এটা জানার জন্য আমাদের 8 ধারাটা পড়তে হবে। 8 ধারা পড়বো, তারপরে এটাতে আবার ফিরে আসতে পারি। যে নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এরপর সে নাবালক থাকাকালে উন্মাদ হয়ে যায়। তার মানে সে নাবালক ছিল, নাবালক থাকাকালে আবার উন্মাদ হয়ে গেছে, তার মানে ডাবল ডিজেবিলিটি। তার নাবালকত্ব ও উন্মাদ অবস্থার অবসানের তারিখ হতে জেড এর বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তো এই ডিজেবিলিটি যেহেতু আছে, তার জন্য তামাদি নামক ঘড়িটা কিন্তু বন্ধ থাকবে, চলতে থাকবে না। এক্স নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এক্স নাবালক থাকাকালে মারা যায় এবং তার নাবালক পুত্র ওয়াই উত্তরাধিকারী হয়। ওয়াই এর নাবালকত্ব অবসানের তারিখ হতে ওয়াই এর বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখানে মজার একটা কিন্তু উদাহরণ আছে। বর্তমানে এটা সম্ভবত পসিবল না, আগে পসিবল হতো। এখানে মজার বিষয়টা কি দেখেন, এক্স নাবালক থাকাকালে মারা যায় এবং তার নাবালক পুত্র। এখন এক্স হয়তোবা বাল্যবিবাহ করেছিল এবং সে সাবালক হওয়ার আগেই পিতা হয়েছিল, তাই তার আরেকটা কি নাবালক সন্তান হয়েছে। সাবালক হওয়ার আগে কিন্তু পিতা হয়েছে, মানে কিশোর বয়সে সে পিতা হয়ে গেছে। 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তার সন্তান হয়েছে, এই ধরনের বিষয়। তাহলে এক্স নাবালক থাকাকালে মারা যায় এবং তার নাবালক পুত্র ওয়াই। এখানে এক্স যদি একজন মহিলা হয়, বাংলাদেশে এটা কিন্তু এখনো প্রযোজ্য। কি কারণে? একজন মহিলা, আহ, মহিলা বলতে বালিকা, 16-17 বছর বয়সে কিন্তু মা হচ্ছে, এখনো গ্রামে অনেক আছে গোপনে বাল্যবিবাহ হচ্ছে। এবং এক্স যদি একজন নারী হয়, তো সে 16-17 বছর বয়সে মা হয়েছে, তাহলে তার নাবালক পুত্র আছে, সে মারা গেল, তার যে অধিকার সেটা তার নাবালক পুত্র বরাবর বর্তালো। এখন এই উয়াই যতক্ষণ না সাবালক হচ্ছে ততক্ষণ তার জন্য মামলার তামাদির মেয়াদ বন্ধ থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 7, বাদী বা দরখাস্তকারীর একজনের অপারগতা, ডিসেবিলিটি অফ ওয়ান অফ সেভারাল প্লেনটিভস অর অ্যাপ্লিক্যান্টস। যারা কোনো দরখাস্ত করবে বা মামলা করবে, বাদী বা দরখাস্তকারী, এদের সংখ্যা যদি একাধিক হয়, আমরা জানি সিভিল মামলায় একাধিক বাদী হতে পারে, একসাথে 10 জন 20 জন মিলে মামলা করতে পারে। কিন্তু ক্রিমিনাল মামলায় একটা মাত্র কিন্তু বাদী বলি বা দরখাস্তকারী বলি বা অভিযোগকারী বলি একজনই হয়, একাধিক দরকার হয় না। আর যদি একাধিক একই বিষয়ে কেউ মামলা করতে চায় যৌথভাবে, তাহলে একজন হবে বাদী, বাকিরা হচ্ছে কি হবে, সাক্ষী হবে ওই মামলায়। মানে ভিকটিম যারা আছে, ভিকটিমের মধ্যে একজন বা ভিকটিমের পক্ষে কোনো একজন ব্যক্তি ক্রিমিনাল মামলায় কি হয়, মামলাকারী হয়, এজাহারকারী বলি বা অভিযোগকারী বলি, এবং অন্যান্য ভিকটিমরা সাক্ষী হয় মামলায়। একাধিক ব্যক্তি ক্রিমিনাল মামলায় বাদী বলেন বা অভিযোগকারী হতে পারে না, সিভিল মামলায় হতে পারে একাধিক বাদী। তো বাদী মনে করেন 3-4 জন আছে। এই 3-4 জনের মধ্যে যদি 3 জন বাদীর মধ্যে একজন বাদী যদি সুস্থ হয় বা সাবালক হয় এবং বাদবাকি যদি লিগ্যালি ডিজেবল হয়, তাহলে একজন যেহেতু সাবালক বা সুস্থ, তার জন্য যদি মামলা করে রিমিডি নেওয়া সম্ভব হয়, তাহলে তাকে মামলা করে ফেলতে হবে। না হলে তার উপরে তামাদির মেয়াদ চলছে, মানে সবার পক্ষে সবার উপরে তামাদির মেয়াদ চলছে, এরকম ধরে নিতে হবে। উদাহরণগুলো পড়লে বিষয়টা স্পষ্ট হবে। তামাদি গণনা আরম্ভ হতে হলে অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে। 3 জনের মধ্যে একজনও যদি সুস্থ হয়, এখানে সংখ্যা 3 জন বলা আছে উদাহরণে, কিন্তু এখানে 3 জন কেন, 10 জন 20 জন 100 জনও যদি বাদী হয়, একজন যদি সুস্থ হয়, সবাই যদি অসুস্থ হয় বা অসুস্থ বলতে লিগ্যালি ডিজেবল হয়, তাহলে কিন্তু ওই একজনের উপরে তামাদি মেয়াদ চলতে থাকলে সবার উপরে চলতে থাকবে। একজনের জন্য তামাদি গণনা আরম্ভ হলে তা সকলের জন্যই অতিবাহিত হতে থাকবে। অর্থাৎ একজনের জন্য ঘড়ি চলার অর্থ হচ্ছে সকলের জন্য ঘড়ি চলতে থাকছে। উদাহরণ দিই, এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। ফার্ম বলতে হচ্ছে একটা কোম্পানি ধরে নেন। বি, সি ও ডি তার অংশীদার। এখন বি, সি, ডি এই 3 জন হচ্ছে ফার্মের মালিক বা অংশীদার বা পার্টনার্স। বি উন্মাদ ও সি নাবালক। তাহলে বি, সি দুইজনই কি উন্মাদ ও নাবালক হওয়ার কারণে লিগ্যালি ডিজেবল।
কিন্তু ডি হচ্ছে সুস্থ এবং সাবালক। তাহলে ডি যেহেতু বি ও সি এর সম্মতি ছাড়াই এ কে দেনামুক্ত করতে পারে, এখানে এ হচ্ছে এই পুরো ফার্মের কাছে ঋণী। মনে করেন 10 লক্ষ টাকা ঋণ করেছে। এখন এ বলল, ভাই আমি তো টাকা দিয়ে দেবো, তোমরা টাকা নিয়ে নাও। এখন বি সি তো সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ বি সি নাবালক এবং একজন উন্মাদ। কিন্তু ডি তো সিদ্ধান্ত নিতে পারবে, সে সুস্থ এবং সাবালক। তাহলে এ বলবে, ঠিক আছে ভাই ডি, তুমি টাকা নিয়ে নাও। এখন ডি টাকা নিতে পারবে। ডি যদি টাকা না নেয়, তাদের মধ্যে কিন্তু টাকা আদায়ের যে সময়সীমা সেটা কিন্তু পার হয়ে যাবে। সময়ের মধ্যে টাকা না নিলে পরে কিন্তু মামলা করেও টাকা নিতে পারবে না। তাই ডি এর উচিত হচ্ছে টাকাটা নিয়ে নেওয়া। এর অর্থ হচ্ছে তার জন্য তামাদি রিমান্ড চলতে থাকবে, সে টাকা নিক আর না নিক। টাকা নিলে তো ঝামেলাই থাকলো না। আর টাকা যদি না নেয়, তাহলে মামলা করে টাকা আদায় করতে যদি যাই, তাহলে কিন্তু তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। ফলে বি সি ও ডি এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কারণ ডি এর জন্য যেহেতু মেয়াদ চলছে, অতএব বি উন্মাদ ও সি নাবালক হলেও তাদের বিরুদ্ধে ডি এর কারণে চলতে থাকবে। পরের উদাহরণ দেখি। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। ই, এফ ও জি তার অংশীদার। বি ও এফ উন্মাদ। এখানে বি ও এফ আছে, এখানে হবে ই ও এফ, কারণ এখানে বি নাই। আগের উদাহরণ থেকে হয়তোবা চলে আসছে এটা। এটা ই করে নেন। ই ও এফ উন্মাদ এবং জি নাবালক। এখানে বি এফ হয়ে আছে, আবার এখানে ই এফ হবে। তাহলে ই এফ সুস্থ না হওয়া পর্যন্ত, জি সাবালক না হওয়া পর্যন্ত। তাহলে এখানে তিনজনের, দুইজন হচ্ছে উন্মাদ আর একজন নাবালক, তার মানে তিনজনই হচ্ছে লিগেলি ডিজেবল। এবার এ কার কাছে টাকা দিবে? কেউ তো টাকা নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ সবাই লিগেলি ডিজেবল। তাই তারা টাকা না নিলেও, যতদিন না তিনজনের অন্তত একজন সাবালক হচ্ছে বা সুস্থ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কারো বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না। তাহলে একাধিক বাদী থাকলে তাদের ক্ষেত্রে সিদ্ধান্তটা কি হবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিষয়ে, সেটা 7 ধারার বিষয়বস্তু। ধারা 8, বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশনস। 6 ও 7 নং ধারা অগ্রকয়ের বা প্রিয়াম্পশন মোকদ্দমার জন্য প্রযোজ্য নয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। এবারও 23 সালে প্রশ্ন এসেছিল। প্রিয়াম্পশনের জন্য কিন্তু 6 এবং 7 ধারায় যে লিগ্যালি ডিজেবিলিটির কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা লিগ্যালি ডিজেবল, নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি, এরা কিন্তু প্রিয়াম্পশনের মামলায় তামাদির মেয়াদ তাদের জন্য যেহেতু এই তামাদির মেয়াদ কিন্তু তাদের জন্য স্পষ্ট থাকবে না। অর্থাৎ তারা যখন প্রিয়াম্পশনের মামলা করার অধিকারী হয়, ওই সময় তারা নাবালক ছিল, জড়বুদ্ধ ছিল, উন্মাদ ছিল, এই ধরনের অজুহাত নিয়ে এসে সাবালক হওয়ার পরে বা সুস্থ হওয়ার পরে আর তামাদির মেয়াদ করতে পারবে না। প্রিয়াম্পশন মামলাটা কি? প্রিয়াম্পশন মামলাটা হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার আহ, আপনার জমির পাশে জমি আছে, এই ধরনের কোনো ব্যক্তি, আত্মীয় বা জমির পাশে জমি আছে, এরকম যদি কোনো জমি যদি অন্য কোনো বাইরের ব্যক্তিকে বিক্রয় করতে চাই, তাহলে কোনো ব্যক্তি মামলা করে যে না, এটা আমি যেহেতু তোমার ভাই, আমার কাছে আগে তোমাকে জমি জমি বিক্রয় করার জন্য চেষ্টা করতে হবে, প্রস্তাব দিতে হবে। আমি না নিতে চাইলে বা আমার সাথে বনে বনে না হলে তুমি বাইরে বিক্রি করতে পারবে। তো এইটা হচ্ছে প্রিয়াম্পশন। অর্থাৎ প্রিয়াম্পশন বলতে অগ্রক্রয়, মানে আগে ক্রয় করার অধিকার আমার, ক্রয় করার অধিকার আছে, কারণ আমার আত্মীয় জমি বিক্রয় করতে চাচ্ছে। তার মানে আত্মীয় স্বজনদের বাইরে যেন কোনো জমি চলে না যায়। একটা ভিটায় আমি বসবাস করছি, আমার ভাই বসবাস করছে। এখন এই ভিটায় যদি অন্য কেউ ঢুকে পড়ে, তাহলে একটা গ্যাঞ্জাম হতে পারে। এই কারণেই এই আইনটা করা হয়েছে মানে জমি যদি বিক্রয় করা হয়, নিজেদের মধ্যে বিক্রয় করতে হবে। অথবা নিজেদের মধ্যে কেউ কিনতে না চাইলে পরবর্তী অপশন, সেকেন্ড অপশন কি, আমার জমির পাশে যার জমি আছে তার কাছে আগে বিক্রয় প্রস্তাব দিতে হবে। সে নিতে না চাইলে অন্য কারো কাছে দিতে হবে। কেন পার্শ্ববর্তী জমি আছে যার, তার কাছে বিক্রয় করতে হবে? কারণ প্রবেশের একটা বিষয় থাকে জমিতে। এখন আমি পাশের জনের কাছে প্রস্তাব দিলাম না, অন্য কাউকে প্রস্তাব দিলাম। এখন পাশের জমিওয়ালা যদি রাস্তা দিতে না চায়, তাহলে একটা ঝামেলা হতে পারে। এই কারণে অগ্রকয়ের নীতিটা তৈরি করা হয়েছে বা আইনটা তৈরি করা হয়েছে। অগ্রকয়ের একটা আলাদা আইন, সেটা বার কাউন্সিলের পরীক্ষার জন্য প্রযোজ্য না, কিন্তু এই লাইনটা শুধুমাত্র এই 8 ধারার মধ্যে যেহেতু আছে, তাই প্রযোজ্য। অপারগতা অবসানের পর অতিরিক্ত সর্বোচ্চ, আমরা পড়ছি 8 নম্বর ধারা।
8 নম্বর ধারার বক্তব্য দুইটা। 8 নম্বর ধারার শিরোনাম হচ্ছে স্পেশাল এক্সেপশনস, বিশেষ ব্যতিক্রম। আমরা পেনাল কোডে যেমন পড়েছি জেনারেল এক্সেপশনস, এখানে আছে হচ্ছে স্পেশাল এক্সেপশনস, বিশেষ ব্যতিক্রম কি? প্রিয়াম্পশন বা অগ্রকয়ের মামলায় এই যে 6-7 মানে লিগ্যাল ডিজেবিলিটির এই বিধান প্রযোজ্য নয়। অর্থাৎ অগ্রকয়ের যে বিধান, জমি আমার আত্মীয় বিক্রয় করছে, আমি আগে কিনতে পারবো। আমার পার্শ্ববর্তী কেউ জমি বিক্রয় করতে চাচ্ছে, আমি আগে কিনতে পারবো। কেউ যদি আমাকে টপকিয়ে অন্য কাউকে বিক্রয় করতে চায়, সেক্ষেত্রে আমার আত্মীয় বা আমার পাশে জমি আছে এই ধরনের ব্যক্তি যিনি জমি বিক্রয় করতে চাচ্ছেন তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো যে আমার কাছে আগে বিক্রয় করতে হবে, আমি নিতে না চাইলে অন্য কারো কাছে যাওয়া যাবে। তো এটা হচ্ছে আগে ক্রয় করার যে অগ্রাধিকার সেটাই। তো এইটা যদি কোনো নাবালক বা উন্মাদ বা জড়বুদ্ধ ব্যক্তি বলে যে ওই সময় যে আমার মামলা করার একটা 2010 সালে বিক্রয় করছিল, জমিটা বিক্রয় হয়ে গেছে, ওই সময় তো আমি নাবালক ছিলাম, আমি এখন সাবালক, আমি এখন মামলা করব, এখন 2024 সাল, বা দেখা যাচ্ছে যে আমি ওই সময় উন্মাদ ছিলাম কিন্তু এখন আমি সুস্থ আছি, এখন মামলা করব, তো এই ধরনের বক্তব্য চলবে না, কারণ এই অগ্রকয়ের বিধানটা প্রযোজ্য হবে না। তাহলে অগ্রকয় যদি মামলা করতে হয় কোনো সাবালক ব্যক্তি যখন জমি বিক্রয় করতে যাচ্ছে, ওই জমি বিক্রয়ের যে অগ্রকয়ের যে বিধান আছে, যত বছর সময় ওই ওই সময়ের মধ্যে মামলা করতে হবে। অপরগত অবসানের পর অতিরিক্ত সর্বোচ্চ 3 বছর সময় পাওয়া যাবে। এখানে বলা হচ্ছে যে একজন নাবালক যতদিন না সাবালক হচ্ছে তার জন্য তামাদির মেয়াদ বন্ধ থাকবে। একজন উন্মাদ বা জড়বুদ্ধি যতদিন সে উন্মাদ বা জড়বুদ্ধ থাকছে, যতদিন না সে সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত তার জন্য তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এটা বলা নাই, যতদিন পর্যন্ত সে সুস্থ না হচ্ছে বা যতদিন পর্যন্ত সে সাবালক না হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। এতক্ষণ পর্যন্ত আমরা সেটা দেখলাম। এখন বলা হচ্ছে সে সাবালক হলো, এখন কত বছর পর সে সাবালক হলো বা কত বছর পর সে উন্মাদ থেকে সুস্থ হলো বা জড়বুদ্ধ থেকে সুস্থ হলো সেটা বিষয় না। সে সাবালক বা জড়বুদ্ধ থেকে সুস্থ, অর্থাৎ নাবালকত্ব থেকে সাবালকত্ব হওয়া, অর্থাৎ লিগ্যালি ডিজেবিলিটি তার মুক্ত হওয়া, এই সময়ের পর থেকে ম্যাক্সিমাম 3 বছর তাকে মামলা করার সময় দেওয়া হবে। সে লিগ্যালি ডিজেবল ছিল ঠিকই আছে, কিন্তু 3 বছরের বেশি তাকে সুযোগ সুবিধা দেওয়া যাবে না। আর ধারায় এটা ফিক্সড করে দেওয়া হলো ম্যাক্সিমাম 3 ইয়ার্স। তো ম্যাক্সিমাম 3 ইয়ার্স এটা গণনা করতে গিয়ে অনেক প্রবলেম হয় আমার আগের দুইটা ব্যাচে, এখানে নানানভাবে আমাকে বোঝাতে হয়েছে। তো 2023-এর নোটটাও এখানে সংক্ষিপ্ত ভাবে ছিল, 24-এর নোটে উদাহরণ যুক্ত করেছি এখানে যেন বুঝতে পারেন। তারপরে আরেকটা বিষয় যুক্ত করেছি এখানে, যে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, দুইটা পয়েন্ট আমি এখানে হিসাব একটা দেখিয়ে দিয়েছি। আশা করি এই হিসাবের কারণে আপনাদের এই আট ধারা বুঝতে আরো সুবিধা হবে। উদাহরণগুলো একটু পড়ে দিই। এ এ নাবালক থাকাকালে একটি মিরাস আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 11 বছর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে তার মামলা দায়ের করার জন্য মাত্র 1 বছর অবশিষ্ট আছে, কিন্তু ধারা 6 ও 8 এর বিধান অনুসারে সে আরো 2 বছর অতিরিক্ত সময় পাবে, অর্থাৎ সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় মামলা করতে পারবে। এখন এই যে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা লাইন দিয়েছি, এটা কিন্তু বিআর অ্যাক্টে নাই, আপনাদের এই উদাহরণটা ব্যাখ্যা করার জন্য এই লাইন দুইটা দিয়েছি। মিরাস আদায়ের জন্য মামলা করার তামাদির মেয়াদ কিন্তু 12 বছর, প্রকৃত মেয়াদ 12 বছর মাইনাস অতিবাহিত সময় 11 বছর। এই যে বললো এর 11 বছর পর সাবালক হয়, তার মানে টোটাল সময় 12 বছর, এটা প্রকৃত মেয়াদ মিরাস আদায়ের জন্য। মিরাস বলতে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা একটা অধিকার বলবৎ করার জন্য মামলা, সেটা 12 বছর। তাহলে 12 বছর থেকে 11 বছর সময় চলে গেছে, অবশিষ্ট আছে 1 বছর। আট ধারা মতে অতিরিক্ত সময় পাবে, এই যে 1 বছর সময় আছে অবশিষ্ট, এর সাথে 2 বছর যুক্ত করে ম্যাক্সিমাম তাকে 3 বছর, অর্থাৎ 3 বছর বর্তমানে মামলা করার সময় পাবে।
1 বছর যেহেতু সময় আছে, তাহলে 1 বছর সময় আছে, এটাকে 3 বছর পর্যন্ত যেতে তার কয় বছর সময় লাগবে? 2 বছর অ্যাড করলে তো 3 বছর হয়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত আর 2 বছর দিলেই 3 বছর হয়ে যাচ্ছে। এখন যদি প্রশ্ন করি যে প্রকৃত সময় 12 বছর, এখানে অতিবাহিত হয়ে গেছে 12 বছর, প্রশ্নে যদি এখানে 12 বছর লেখা থাকতো, এই প্রশ্ন আপনাদের কাছে আমি ছড়ে দিচ্ছি যে এর 12 বছর পর সে সাবালক হয়। প্রশ্ন যদি এইভাবে আসে, প্রকৃত সময় 12 বছর মাইনাস অতিবাহিত সময় 12 বছর, তাহলে অবশিষ্ট সময় থাকবে 0 বছর, একদিনও থাকবে না। তাহলে সে অতিরিক্ত কতটুকু সময় পাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। কেউ লাইনে এসে বলেন। অনেকে হাত উত্তোলন করেছেন। মহিউদ্দিন ভাই আগে হাত উত্তোলন করেছেন, কথা বলেন। 3 বছর। 3 বছর অতিরিক্ত সময় পাবে। কেন 3 বছর পাবে? এখানে 8 ধারায় যেটা বলা হয়েছে, অপারগতা অবসানের পর অতিরিক্ত 3 বছর সময় পাওয়া যাবে। হুম। তো সেই 3 বছর এখানে উদাহরণে 11 বছর ছিল, মানে 1 বছর ছিলই। 1 বছরের সাথে 2 বছর যুক্ত করলে 3 বছর হয়। আর আমি যেটা বানিয়ে উদাহরণ বললাম, 12 বছরের 12 বছরই চলে গেছে। এখন তাকে তো 3 বছর দিতে হবে 8 ধারা অনুসারে। তার মানে অতিরিক্ত সময় তাকে 3 বছরই দিতে হবে। কারণ অবশিষ্ট সময় যেহেতু জিরো, জিরোর সাথে 3 যুক্ত করলেই তো 3 হয়, তাই নয় কি? এরপরে এ উন্মাদ থাকাকালে একটি বংশগত পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 6 বছর পর সে সুস্থ হয়। সাধারণ আইন অনুসারে তার মামলা দায়ের করার জন্য 6 বছর অবশিষ্ট সময় আছে। ধারা 6 ও 8 এর বিধান অনুসারে সে আর অতিরিক্ত সময় পাবে না। কারণ অতিরিক্ত সময় ম্যাক্সিমাম 3 বছর পাওয়া যায়। তার আছেই তো 6 বছর। 6 বছর বেশি না 3 বছর বেশি? নিশ্চয়ই 6 বছর বেশি। যেহেতু 6 বছর আছেই, তাহলে তাকে আর অতিরিক্ত 3 বছর দেওয়া দরকার হচ্ছে না। কারণ 6 বছরই এমনি বেশি সময়। এখন যে বাদী সে এই সে নাবালক ছিল, এই প্রশ্নটা তোলারই তার দরকার নাই। কারণ নাবালক ছিল, এই প্রশ্ন তুললে তো সে ম্যাক্সিমাম 3 বছর সময় পায়। কিন্তু প্রকৃতপক্ষে যে 12 বছর সময়, এখানে বংশগত পদ আদায়ের জন্য মামলা করার তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর। প্রকৃত মেয়াদ 12 বছর মাইনাস অতিরিক্ত সময় 6 বছর। তাহলে অবশিষ্ট সময় তার 6 বছর আছেই। যেখানে 6 বছর আছে, তার তো আর তামাদি আইনের 6 ধারা বা 8 ধারার লিগেলি ডিজেবল ছিলাম ইওর অনার এটা বলার তো আর দরকার নাই। কারণ এমনিতেই সে 6 বছর যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি এই যে ব্যাখ্যাটা দিয়েছি এটাতে আপনাদের ক্লিয়ার হচ্ছে বিষয়টা। জড়বুদ্ধ থাকাকালে একটি জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 3 বছর পর জড়বুদ্ধ থাকা অবস্থাতেই সে মারা যায়। সাধারণ আইন অনুসারে তার বৈধ প্রতিনিধির মামলা দায়ের করার জন্য 9 বছর সময় অবশিষ্ট আছে। যদি তার বৈধ প্রতিনিধি যদি সাবালক এবং সুস্থ হয়, সেই ক্ষেত্রে তার বৈধ প্রতিনিধিও যদি লিগালি ডিজেবল হয়, তাহলে তার জন্য তো মেয়াদ গণনা শুরু হবে না। তো ধরে নেন যে তার বৈধ প্রতিনিধি কি সাবালক এবং সুষ্ঠু এবং মামলা করার জন্য লিগ্যালি পারফেক্ট। তাহলে ধারা 6 এবং 8 এর বিধান অনুসারে বৈধ প্রতিনিধি আর অতিরিক্ত সময় পাবে না। কিন্তু তার বৈধ প্রতিনিধির কোনো অপারগতা থাকলে সেও সময় পেত। তাহলে জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা করার তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর। এটা হচ্ছে 8 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে। 8 ধারার বিষয়। আর 142 অনুচ্ছেদে এটা আছে, সেটা আমরা তামাদি আইনের শেষের দিকে দেখব। প্রকৃত মেয়াদ হচ্ছে 12 বছর মাইনাস অতিরিক্ত সময়, অতিবাহিত সময় 3 বছর। 3 বছর এ যে এর 3 বছর পর জড়বদ্ধ থাকা অবস্থাতে সে মারা যায়। তাহলে সে মামলা করতে পারলো না, এবার তার ছেলে বা তার স্ত্রী মামলা করবে বৈধ প্রতিনিধি হিসাবে। তাহলে 3 মাইনাস করলে 9 বছর অবশিষ্ট সময় আছে, হিউজ টাইম আছে। তাহলে আর অতিরিক্ত সময় দরকার হচ্ছে না। তাহলে মনে রাখতে হবে কি, যদি অতিরিক্ত সময় 3 বছর বা এর বেশি হয়, তবে 8 ধারা মতে কোনো অতিরিক্ত সময় পাবে না।
কারণ 3 বছরের বেশি সময় থাকলে আট ধারায় আর ম্যাক্সিমাম 3 বছরের বিধানটা আর প্রযোজ্যই হচ্ছে না। যেমন অতিরিক্ত সময় আছে, অবশিষ্ট সময় আছে 3 বছর, অতিরিক্ত সময় 0 বছর, 3 বছর। অবশিষ্ট সময় আছে 4 বছর, অতিরিক্ত সময় 0 বছর তাকে দেওয়া হবে, 4 বছরই সে সময় পাবে। অবশিষ্ট সময় 4 বছর আছে, অতিরিক্ত সময় তাকে আট ধারা অনুসারে 0 বছর দিবে, কিছুই দিবে না, 5 বছরই সময় পাবে সে। অবশিষ্ট সময় তার বেঁচে আছে 6 বছর, তাকে 0 বছর দিবে, ওই 6 বছর সে সময় পাবে। 7 বছর আছে, 7 বছরই পাবে, অতিরিক্ত সময় 0। 8 বছর তার সময় আছে, 8 বছরই তাকে দিবে, অর্থাৎ 3 বা 3-এর বেশি যদি সময় থাকে অতিরিক্ত সময় 0 হয়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আর যদি অবশিষ্ট সময় 3 বছরের কম হয়, 2 বছর, 1 বছর, 1.5 বছর, 2.5 বছর বা 0, তবে আট ধারা মতে সর্বোচ্চ তাকে 3 বছর সময় দেওয়া হবে, অর্থাৎ 3-এর কম হলেই আট ধারাটা এখানে কাজে আসবে। যেমন 2+1 সমান 3 বছর। তার মানে 2 বছর তার অবশিষ্ট সময় আছে, তাকে আরো 1 বছর আট ধারা দিল, আট ধারা মতে সে 1 বছর অতিরিক্ত পেল, 3 বছর ম্যাক্সিমাম হয়ে গেল। অবশিষ্ট সময় 1 বছর আছে, আট ধারা বলছে ভাই তোমার যেহেতু 1 বছর আছে, নাও তোমাকে আরো 2 বছর দিলাম, তুমি সর্বোচ্চ সময় 3 বছর পাবে। অবশিষ্ট সময় 0 আছে, তার মানে তার এত সময় অতিবাহিত হয়ে গেছে যে তার আর একদিনও সময় নাই, মানে 0 বছর হয়ে গেছে। এখন আট ধারা এসে বলল ঠিক আছে, তোমাকে 3 বছর দেওয়া হলো, তার মানে ম্যাক্সিমাম সময় 3 বছর পাওয়া যাবে। আশা করি মনে রাখতে হবে, এই যে ছকটা দিয়েছি এটার মাধ্যমে আট ধারার যে ফ্যাক্ট এটা ক্লিয়ার হলো। এই মুহূর্তে আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। শুধুমাত্র আট ধারা যে কি যে বুঝতে পারেননি, আট ধারার উপরে প্রশ্ন করা যাবে, অন্য প্রশ্নের উত্তর এই মুহূর্তে পাবেন না। আট ধারা যে বুঝতে পারেননি জটিল বিষয়, আট ধারার উপরে প্রশ্ন হবে। যে আট ধারা বুঝতে পারেননি সে প্রশ্ন করেন, আর আট ধারা বুঝতে পারলে প্রশ্ন করার দরকার নাই, হাত উত্তোলন করার দরকার নাই। আমি আট ধারা রিলেটেড একটি 6-8 এই ধারা রিলেটেড একটি প্রশ্নে, এবার 2023 সালে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নে সরাসরি চলে আসছি। আর 2-3টা ধারা বাকি আছে, সেটা একটু পরে যাচ্ছে। কেউ হাত উত্তোলন করেননি, তার মানে আশা করি যে 24 সালে যে নোটটাকে এক্সটেনশন করেছি, উদাহরণগুলো নিয়ে এসেছি, উদাহরণের আন্ডারে 2 লাইনের ব্যাখ্যা দিয়েছি বোঝানোর জন্য, এবং মনে রাখতে হবে এর মধ্যে যে একটা ক্যালকুলেশন দিয়েছি, গাণিতিক হিসাব, এটা সার্থক হয়েছে, আপনারা সহজেই বুঝে গেছেন। আগের 2টি ব্যাচে কিন্তু এই আট ধারা বোঝাতে আমার বেশ বেগ পেতে হয়েছে, আধা ঘন্টা করে সময় চলে গেছে হোয়াইট বোর্ডে। তো ভালো লাগছে যে আপনারা সহজে বুঝে গেছেন। 31 নম্বর যে আমার এমসিকিউ, সেটা হচ্ছে 12/2023, মানে রিসেন্ট প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, 14 বছর বয়সী এক্স, এক্স একটা মানুষের নাম, 14 সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার লাভ করে। তাহলে বয়স 14, 14 সালে সে মামলা করার জন্য একটা অধিকার প্রাপ্ত হলো। এখন সে তো নাবালক, বয়স 14, যতক্ষণ না তার বয়স 18 হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সে মামলা করার জন্য লিগালি ডিজেবল, লিগালি এবল না, পারফেক্ট না। তাহলে 14 থেকে 18 হওয়ার জন্য তার সময় কতদিন লাগবে? 4 বছর লাগবে। সাল কত চলছে? 14 সাল চলছে। 14-এর সাথে 4 যুক্ত করলে কত হবে? 18 হবে। এক্স এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে কত সালে? এখানে উত্তর হবে ঘ 19। কেউ ব্যাখ্যা করতে পারবেন কেন 19 সাল হলো? লাইনে আসেন, হাত উত্তোলন করেন। এই প্রশ্নের উত্তর কেন 19? রাজ্জাক ভাই। স্যার, যেহেতু 18 সালে তার মামলা করার বয়স উত্তীর্ণ হয়েছে, তার মানে 19 সাল থেকে সে করতে পারবে। 18 কেন পূর্ণ 19 হওয়ার হচ্ছে? পরে তো 19 সাল করবে আর কি। আচ্ছা, 18 সাল আসলো, তার মানে সে সাবালক হলো। এবার 18 সাল থেকে তার যে তামাদির যে ঘড়ি সেটা টিক টিক করে চলতে শুরু করবে, তাই তো? না স্যার, 19 সাল থেকে শুরু হবে।
18 সাল থেকে শুরু হবে না। না স্যার। প্রশ্নে কি চেয়েছে? এক্স এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে কত সালে, মানে এক্সপায়ারি হবে কবে, সেটা চেয়েছে। এখন প্রশ্নে চেয়েছে কত তারিখে উত্তীর্ণ হবে, কিন্তু আমি প্রশ্ন করছি কত সাল থেকে তার ঘড়ি চলতে শুরু করবে। তামাদির মেয়াদ গণনা শুরু হবে এক্স এর, মনে করেন এই লাইনটুকু যদি আমি চেঞ্জ করে দিই। কোন লাইনটুকু? এই যে এই লাইনটুকু, এক্স এর মামলা করার তামাদির উত্তীর্ণ হবে কত সালে, এখানে আমি লিখে দিলাম এক্স এর মামলা করার তামাদির মেয়াদ শুরু হবে কত সাল থেকে। উত্তীর্ণ হবে না বলে কত তারিখ থেকে, কত সাল থেকে তামাদির মেয়াদ শুরু হবে, তাহলে এটার উত্তর কি হতো? এটা হচ্ছে আমার 18 প্রশ্ন সাল এবার। হতো যেহেতু। আচ্ছা, আমি আরেকজনের নতুন স্টুডেন্ট, কল্যাণ, কল্যাণ চক্রবর্তী, চক্রবর্তী মেবি। কল্যাণ সাহেব, আপনি লাইনে আসবেন। স্যার এখানে হচ্ছে 2018 সালে হচ্ছে তামাদির গণনা শুরু হবে স্যার। কারণ দুই কেন হাজার শুরু আঠারো হবে? সালে কারণ স্যার 2018 সালে তিনি হচ্ছে পূর্ণবয়স্ক হবেন, মানে 2018 তিনি 18 বছর উত্তীর্ণ হবেন আর কি। আর দুই তার হাজার উনিশ সালে স্যার। তার মানে যেহেতু বয়স 14, 4 বছর যুক্ত করলে, এখানে প্রশ্নটা সহজ করে দিয়েছে। বয়স 14 বছর বয়সী প্লাস 14 সাল। এখানে 14 সাল না দিয়ে যদি ভিন্ন সাল দিত, ক্যালকুলেশনে একটু হয়তো বা সমস্যা হতো। তো 14 সাল, 14 বছর বয়সী, এখানে ক্যালকুলেশন জি করতে আরো সুবিধা। তো 4 যোগ 4, 4 থেকে 18 হলে সে কি হচ্ছে, সাবালক হচ্ছে। আবার 14 সাল থেকে 4 যুক্ত করলে 18 সালে কি হচ্ছে, সালটাও 18 সাল হচ্ছে। তাহলে এই সালে আপনার বক্তব্য হচ্ছে আমাদের মেয়াদ গণনা শুরু হচ্ছে। কিন্তু জি এবার স্যার। যদি প্রশ্নের দিকে ধ্যান দিই, তো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে সময় কত তারিখে শুরু, কত সালে শুরু হবে, তাহলে ডেফিনেটলি সেটা উত্তর হতো 18 সাল। জি কিন্তু স্যার। এখানে প্রশ্ন করেছে মেয়াদ উত্তীর্ণ হবে কত সালে, তার মানে স্যার, স্যার দুই হাজার কত উনিশে সালে শেষ উত্তীর্ণ? হবে স্যার। 19-এ শেষ হবে, এখানে কেন শেষ হবে কারণ বলেন। স্যার এখানে এক্সট্রা 3 বছর পাবে না, কারণ হচ্ছে এই চুক্তি বলবৎ করার মামলার সর্বোচ্চ তামাদির মেয়াদ হচ্ছে 1 বছর স্যার। যেহেতু কোথায় যেটা বলা আছে সেটা? কোথায় বলা আছে সেটা? স্যার সম্ভবত অনুচ্ছেদ 113 বা এরকম কিছু হবে স্যার, মানে এক্সাক্ট হ্যাঁ, আমার খেয়াল নেই। এই যে এখানে তো দেওয়াই আছে আমার উত্তরে রেফারেন্স। জি স্যার, 113 স্যার। এটার উত্তর জানতে হলে ধারা 6 প্লাস 113, এটা স্পষ্ট জানতে হবে। তো জি মেয়াদ স্যার। গণনা তার স্থির থাকবে, এটা ঠিক আছে। 6 ধারা, তাহলে 14, 15, 16, 17 এই সাল পর্যন্ত স্থির থাকলো। 6 ধারার বক্তব্য এটা। 18 সাল থেকে শুরু হবে, এটাও 6 ধারারই বক্তব্য, যে সে সাবালক হলো 18 সাল থেকে ঘড়ি চলতে শুরু করলো, তার টিক টিক চলতে শুরু করলো। এখন 113 এসে বলছে যে 3 বছর দিব না, মানে আট, 8 ধারা এখানে প্রযোজ্য হচ্ছে না। 3 বছর কেন দিবে না? কারণ প্রকৃত সময় 3 বছর এখানে নাই। মূল মামলায় মানে 113 অনুচ্ছেদে বলছে 1 বছর ম্যাক্সিমাম সময়, তাই এখানে হবে উত্তর হচ্ছে 119। এখানে মজার বিষয় দেখেন, এখানে যদি 21 সাল দিয়ে দিত অপশনে, 119, 2019-এর সাথে 21 সাল দিয়ে দিলে অনেকে কিন্তু 3 বছর যুক্ত করে 100, সরি, 2021 সাল কিন্তু অপশন উত্তর করতো করতো না অনেকেই। 3 বছর ম্যাক্সিমাম 8 ধারা অনুসারে দিয়ে 18 সাল যোগ 3 সাল, 21 সাল। কিন্তু এখানে অপশনে 21 রাখেনি, তার মানে প্রশ্নটা আমি বলবো সহজই, যদিও সামান্য ক্যালকুলেশন আছে। তো এইভাবে আপনাদের ক্যালকুলেশন করতে পারতে হবে। তো আপনারা পারছেন আশা করি, যেহেতু এই অংশটা আমি সহজে বোঝাতে সক্ষম হয়েছি। 8 ধারাটা, বাকি ধারাগুলো পড়ি। ধারা 9, সময়ের অবিরাম চলন, কন্টিনিউশন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। যেমন বহতা নদী, নদী চলতে থাকে আহ যতক্ষণ না তাকে থামানো যাচ্ছে, এরকম সময় চলতে থাকবে যতক্ষণ না থামানো যাবে। এটা হচ্ছে এই ধারার মূল বক্তব্য। একবার মেয়াদ অতিক্রম হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করবে না। এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে। মনে করেন যে ওই যে একটু আগে যে প্রশ্নটা পড়লাম, 18 সালে তার তামাদির মেয়াদ গণনা শুরু হলো। এখন সে নাবালক থেকে সাবালক হলো 18 সালে।
একটা তারিখ দিয়ে দিল, মনে করেন যে 18 সালের একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিল, মনে করেন যে 27/3/2018। তো এই তারিখ থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হলো, এবং একদিনই সে সুস্থ ছিল, তারপরে সে কি হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। এখন আইন বলছে, 9 ধারা বলছে ওই একদিনের মধ্যে তাকে মামলা করতে হবে। সে যদি ওই যে মেয়াদ শুরু হয়ে গেছে তার জন্য ওই একদিন, যেহেতু ঘড়ি চালু হয়ে গেছে, ওই একদিনের মধ্যে মামলা করতে হবে। পরবর্তীতে সে উন্মাদ হয়ে গেলেও তার জন্য আর ঘড়ি থামবে না। এটা হচ্ছে 9 ধারার বক্তব্য। মানে ঘড়ি চলতে শুরু করলে সেটা একদিনের জন্য যদি মেয়াদ গণনা শুরু হয়, পরবর্তীতে অন্য কোনো অপারগতা আর তার জন্য এই সুবিধা নিয়ে আসতে পারবে না যে তার জন্য তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। আশা করি 9 ধারার বক্তব্য বুঝতে পেরেছেন। পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদায়ের মোকদ্দমায় এই ধারা প্রযোজ্য নয়। তাহলে 9 ধারা সময় গণনা শুরু হলো, হয়ে আবার স্টপ, পজ, স্টপ, পজ, স্টপ। 9 ধারা বলছে সাধারণ নিয়ম হচ্ছে একবার যদি প্লে হয় তাহলে সেটাকে আর পজ করা যাবে না, মানে চলতে শুরু করবে। একবার রান করলে সেটাকে আর পজ করা যাবে না, স্থির করা যাবে না। কিন্তু ব্যতিক্রম কি, যে 9 ধারায় রান করতে শুরু করলো, প্লে হতো, প্লে হচ্ছে, আবার আমি পজ করতে পারবো, আবার প্লে হবে, আবার পজ করব। এটা কোন ক্ষেত্রে? পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনায় দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদায়ের মোকদ্দমায় এই ধারা প্রযোজ্য নয়। মনে করেন এ বি দুইজন ব্যক্তি, একজন আরেকজনের কাছ থেকে টাকা পায়। এখন যে টাকা পায় সে আবার তার সম্পত্তির দায়িত্ব যে ঋণগ্রস্ত তার উপর দিয়ে রাখছে, যে ভাই তোমার কাছ থেকে তো আমি টাকা পাই, আর তুমি আমার এই সম্পত্তিটা দেখভাল করছো, তো তুমি যতদিন সম্পত্তি দেখবে ততদিন পর্যন্ত তোমার টাকা দিতে হবে না, বা টাকা আদায়ের জন্য আমি মামলাও করব না। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়। এই কারণে যেহেতু আমার সম্পত্তি আরেক ভাই দেখছে, তার কাছ থেকে আমি টাকা পাই ঠিক আছে, কিন্তু সে যেহেতু আমার একটা দায়িত্ব আছে, সে তো পালিয়ে চলে যাচ্ছে না, তাই আমার জন্য মামলা করে তাড়াতাড়ি টাকা আদায় করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। যতদিন পর্যন্ত সে আমার ব্যবস্থাপনায় থাকছে, টাকা আদায় করার জন্য আমি মামলা না করলেও হবে, অর্থাৎ আমাদের মেয়াদটা আমার জন্য স্থিরই থাকবে। ধারা 10, প্রকাশ্য ওসি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা কখনো সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। সুটস এগেইনস্ট এক্সপ্রেস ট্রাস্টি। এক্সপ্রেস ট্রাস্টি মানে যারা প্রকাশ্য ট্রাস্টি, গোপনের না। তো একটা ট্রাস্ট প্রপার্টি যেটা প্রকাশ্য এবং আহ, জনকল্যাণে কোনো হসপিটাল বা কোনো দাতব্য প্রতিষ্ঠান করা হয়েছে, তার একজন ম্যানেজার আছে যিনি ট্রাস্টি বোর্ডের কি হবেন, একজন পরিচালক, এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেবি, বা সব ক্ষেত্রেই আমরা দেখে থাকি যিনি সম্পত্তির মালিক তিনি চেয়ারম্যান হন, এবং যিনি দায়িত্ব পালন করেন তাকে ট্রাস্টি বলে, ম্যানেজারের দায়িত্ব পালন করেন, মালিকের অবর্তমানে তিনি দেখভাল করেন। তো এটা যদি এক্সপ্রেস হয় সেক্ষেত্রে যিনি মানে ট্রাস্টিটা দেখভাল করছেন, ওসি বা ট্রাস্টি যেটাই বলি না কেন, তো তিনি যদি মারা যান, তার প্রতিনিধি হয়তো বা ট্রাস্টি হয়ে যাচ্ছে, তো তাদের জন্য কোনো, যে কোনো মামলা করার জন্য তামাদি আইনের এই যে মেয়াদ সেটা কিন্তু বাড়িতে হবে না, মানে তাদের জন্য তামাদির মেয়াদটা প্রযোজ্যই না। 100 বছর পরেও ট্রাস্টের বিরুদ্ধে মামলা করা যাবে। কেন এটা করা হলো? কারণ একটা ট্রাস্ট প্রপার্টি বিশ্বাস করে একজনকে দেওয়া হয়েছে যে ভাই তুমি দেখভাল করো, এখান থেকে যে লভ্যাংশটা আসবে তুমি কিছু অংশ রাখবে, এবং বাকি টাকাটা তুমি জনকল্যাণে ব্যয় করবে, এ ট্রাস্ট পরিচালনার কাজে ব্যয় করবে, উন্নয়নের কাজে ব্যয় করবে। এ ধরনের একটা নির্দেশনা থাকে। এখন একজন ট্রাস্টি সে দুর্নীতি করে যদি, আহ, মানে ট্রাস্ট ট্রাস্ট প্রপার্টি, যিনি ট্রাস্টি তিনি যদি দুর্নীতি করেন বা তার ছেলে মেয়ে যদি দুর্নীতি করে, তাহলে এটা কিন্তু সহজে বোঝা যায় না। হয়তোবা 10 বছর 20 বছর পরে হয়তোবা সেটা জানা যাবে, উপলব্ধি করা যাবে। যতদিন পর্যন্ত অডিট করা না হচ্ছে, যে ভিতরে কি চলছে এটা জানা যায় না। কেন জানা যায় না? কারণ যে পরিচালক যে রক্ষক সে যদি ভক্ষণ করে, সেক্ষেত্রে এটা বাইরে আসতে সময় লাগবে। আহ, এই এই সময়ের মধ্যে তামাদির যে মেয়াদ সেটা পার হয়ে যেতে পারে। যেহেতু পার হয়ে যেতে পারে, একটা রিস্ক আছে, এটা সহজে ধরা পড়বে না সে, একজন ট্রাস্টি রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে। তো এখানে তামাদি আইনটাকে কি করা হয়েছে, প্রযোজ্য করা হয়নি। তার মানে সে যেহেতু একজন ওসি বা ট্রাস্টি, তার বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে, 100 বছর পরেও মামলা করা যাবে। এটা হচ্ছে 10 ধারার বক্তব্য।
আজকের আজকের সর্বশেষ ধারা 11, বৈদেশিক চুক্তির উপর মোকদ্দমা, শুটস অন ফরেন কন্ট্রাক্টস। প্রশ্ন আসতে পারে বৈদেশিক চুক্তির উপরে মোকদ্দমা বিষয়ে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান কোন ধারায় আছে? ধারা 11, শুটস অন ফরেন কন্ট্রাক্টস কোন সেকশনে আছে? সেকশন 11। এভাবে প্রশ্ন আসতে পারে। এটার বক্তব্য কি? মূল বক্তব্য আমি যেটা লিখেছি, বাংলাদেশে মামলা দায়ের করা হলে, অর্থাৎ একজন ব্যক্তি বিদেশে বসে বিদেশি আইনে কি করেছে, একটা চুক্তি তৈরি করেছে, সেই চুক্তিটার বিষয়ে বাংলাদেশে এসে ভায়োলেশন হচ্ছে, মানে তারা এখন বাংলাদেশে বসবাস করছে, যখন চুক্তি করেছিল তখন হয়তোবা বিদেশি ছিল, বিদেশে থেকে তারা চুক্তিটা করেছে, চুক্তি এক্সিকিউশন হয়েছে বিদেশে, কিন্তু সেটা ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে এসে, তখন বাংলাদেশের আইনে এই চুক্তিটা বলবৎ করার জন্য যদি মামলা করে, আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 থেকে 30 ধারার মধ্যে চুক্তি বলবৎ বা চুক্তি প্রবলের মামলার বিষয়ে বলা আছে। তো সেটা যদি করতে যায় এবং যদি কোর্ট দেখে এই চুক্তিটা হচ্ছে একটি বিদেশি চুক্তি, বাংলাদেশে এক্সিকিউশন করা হয়নি, বিদেশে বসে করা হয়েছে, সেক্ষেত্রেও 11 ধারা বলছে বিদেশি চুক্তি হয়েছে তো কি হয়েছে, বাংলাদেশের আদালতে যদি এই বিদেশি চুক্তি বিষয়ে মামলা করতে চাও তাহলে তামাদি আইন যেটা বাংলাদেশের আছে সেই আইন অনুসারে করতে হবে। এটা হচ্ছে 11 ধারার মূল বক্তব্য। অর্থাৎ যেই দেশে মামলা করবে সেই দেশের আইন অনুসারে মামলা পরিচালিত হবে। বাংলাদেশের আইনে মামলা করলে বিদেশি, মনে করেন আমেরিকায় বসে চুক্তি করা হয়েছে, আমেরিকায় যদি কোনো লিমিটেশন অ্যাক্ট থাকে সেই আইন কিন্তু প্রযোজ্য হবে না। বাংলাদেশের যে লিমিটেশন অ্যাক্ট আছে সেটা অনুসারে কিন্তু বাংলাদেশের আইন এই মামলাটা এন্টারটেন করবে। তো এবার আমি প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আজকের ক্লাস থেকে শুধুমাত্র প্রশ্নোত্তর নিব, ক্লাসের বাইরে প্রশ্ন করলে আপনারা মেসেজ করে রাখবেন, দিনে উত্তর দিব আমি।